যারা গতকালকে ছিলেন আপনারা বললেই হচ্ছে, তো আজকে যারা নতুন এসেছেন তারাও দেখতে পারবেন, বা কোনো হেল্প লাগলে তো আমি বলে দিব, অসুবিধা নেই। তারপরে আমরা শুরু করবো আজকের পড়া। কোথায় কেউ বলতে পারছেন না? আপনারা কি বাসায় একটু এই এই জিনিসটা একটু প্র্যাকটিস করেন নাই? আপনাদের যে কোনো একটা খুবই সিম্পল একটা জব নিয়ে এই স্ট্রাকচারটা তো আপনাদের একটু জানা থাকা দরকার। এভাবে তো টাইম চলে যাচ্ছে। এখন আমি কি আরেকবার জাস্ট একটু রিপিট করব, নাকি কেউ একজন বলবেন? আপনাদের থেকে একটু শুনতে চাচ্ছিলাম। স্যার আমি বলতে পারি। জি, জি, অবশ্যই। আচ্ছা, তো ডাইমেনশন অফ কম্পিটেন্সি ৪ টা পার্টে। প্রথমত হচ্ছে টাস্ক স্কিল। টাস্ক স্কিল হিসেবে আমি যে টাস্কটা নিয়েছি সেটা হচ্ছে মেক এ পিগটেইল জয়েন্ট। মানে আমি একটি পিগটেইল জয়েন্ট তৈরি করব। তো পিগটেইল জয়েন্ট তৈরি করতে হলে আমাকে কি, কি করতে হবে? সেটা হচ্ছে প্রপার ওয়্যার নিতে হবে, প্রপার টুলস নিতে হবে। অ্যা এবং আমরা জানি জয়েন্ট করতে গেলে দেখা যাচ্ছে যে জয়েন্ট তো অবশ্যই একাধিক অ্যা কেবলের হয়। সেক্ষেত্রে হচ্ছে কেবলের সাইজগুলো সেম থাকতে হবে। উম এই বিষয়গুলো হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। আর কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল হচ্ছে যে আমি যখন জয়েনটা করব, জয়েনটা করতে গিয়ে আমার কোনো একটা টুলস হচ্ছে ডিসেবল হলো অথবা হারিয়ে গেল বা কাজ করছে না এরকমের যদি হয়, সেক্ষেত্রে আসলে ওই টুলসের বিপরীতে আমি কোন টুলস ব্যবহার করব? অথবা আমি যে কেবলটা নিয়েছি সেটা আ আ মানে নষ্ট, ভালো না। সেক্ষেত্রে আমি ওই কেবল সাইজের বদলে অন্য কোন কেবল সাইজ নিবো। সেটা হচ্ছে কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলস। আর জব রোল এনভায়রনমেন্ট স্কিল হচ্ছে যে আমি যে কাজটা করলাম, সেই কাজটা মূলত আমার টিমে যারা আছে তাদের সাথে কোঅপারেট করে করলাম কিনা, এবং আমি হচ্ছে আমার যে সুপারভাইজার থাকবে তাকে আমি কাজটা আসলে ঠিকঠাকভাবে তার কাছে প্রেজেন্ট করতে পারলাম কিনা। আম জাস্ট এটা হচ্ছে গিয়ে আ জব বা রোল এনভায়রনমেন্ট স্কিল। হ্যাঁ, জব রোল এনভায়রনমেন্ট স্কিল। ঠিক আছে। তো এই বিষয়টা আর কি মোটামুটি সবার জব নিয়ে, মানে সবার অকুপেশনের যে কোনো ২-৪টা জব নিয়ে একটু ক্লিয়ার কনসেপ্ট থাকলে ভালো। কারণ আপনাকে এটা জিজ্ঞাসাও করতে পারে, বা আপনি যখন কাজগুলো করবেন, বা আপনি যখন আপনার সেক্টরে যখন কাজ করবেন, আপনার নিজস্ব অকুপেশনে, ওখানেও কিন্তু এই বিষয়গুলো লাগে, যে আপনি এই জিনিসটা টোটালি কভার করতে পারছেন কিনা, আপনার এখানে আসলে এটার দক্ষতা বা যোগ্যতা আছে কিনা। ওখান থেকেই তো আসলে আপনার ম্যানেজমেন্টের এই পার্টটা আসছে, যে এটা আপনার এজ এ ট্রেনার হিসাবেও জানতে হবে। ঠিক আছে। তো এখানে আমাদের একটা পার্ট ছিল, তারপরে তারপরে এখানে, হ্যাঁ, ডিফারেন্স বিটুইন কম্পিটেন্সি এন্ড স্কিল। এখন এটা একটু দেখেন, যে এটা যদি ডিফারেন্সিয়েট করতে বলে তাহলে হচ্ছে কি আমরা ডিফারেন্স করবো কিভাবে। এখানে ধরেন একটা ছক আকারে দেয়া আছে, যে কম্পিটেন্সি, আমরা তো গতকালকে দেখেছিলাম যে কম্পিটেন্সি হচ্ছে কি নলেজ, স্কিল, অ্যাটিটিউড, আর হচ্ছে স্কিল হচ্ছে কম্পিটেন্সির একটা অংশ। এখন যদি আপনাকে আলাদাভাবে পার্ট বাই পার্ট কিছু এক্সপ্লেনেশন দিতে বলে, বা কিছু টপিক নিয়ে আলোচনা করতে বলে, যে এটার ভিতরে কি কি আসে বা ওটার ভিতরে কি কি আসে, তো তাহলে আমরা একটু দেখি। কম্পিটেন্সি দেখেন, কম্পিটেন্সি কনসিস্ট অফ থ্রি প্যারামিটারস: নলেজ, স্কিল, অ্যাটিটিউড। এটা তো আমরা অলরেডি জানি। হ্যাঁ, তারপরে স্কিল হচ্ছে কি পার্ট অফ কম্পিটেন্সি। হ্যাঁ, তারপরে কম্পিটেন্সি হচ্ছে কি কন্টেন্ট বেসড। এখানে সবসময় কি হবে, যে মানে অধিক হচ্ছে আপনার কন্টেন্ট থাকবে যেখান থেকে আপনার স্পেসিফিক কোনো কাজ করা লাগতে পারে। হ্যাঁ, আর স্কিল হচ্ছে কি কম্পিটেন্সি বেসড। সেই কন্টেন্টের ভিতরে কি আপনার যে কম্পিটেন্সি বা দক্ষতা অর্জন হয়েছে সেই অনুযায়ী সেইটার উপরেই কি আপনি কাজ করবেন। আর কম্পিটেন্সিতে এখানে কি আছে, টাইম বেসড, যে আপনার ওভারঅল একটা কাজ শেষ করতে কিন্তু সেটার উপরে আপনার কি একটা সময়ের বাধ্যবাধকতা থাকে। আর কিন্তু স্কিলের সাথে কিন্তু সময়টা হচ্ছে কি যুক্ত না। হ্যাঁ, এখানে একটু খেয়াল করলে দেখবেন যে কম্পিটেন্সি হচ্ছে ওই যে আমাদের নলেজ, স্কিল, অ্যাটিটিউড ছিল, ওই ৩টা ভাগেরই কিন্তু ব্রেকডাউন এখানে মানে আলাদাভাবে বলা আছে। আর স্কিল হচ্ছে দক্ষতার ভিতরে আপনার যে যে বিষয়গুলো আসে। যেমন স্কিল আপনার কি থাকবে, পারফরম্যান্স বেসড, যে আপনি একজন দক্ষ হিসাবে নিজেকে প্রমাণ করবেন কখন, যখন আপনার পারফরম্যান্সটা কি আপনার সেখানে কাজের হচ্ছে কি, যে আপনি কাজটা দেখালেন সেইটা কি ভালোভাবে বোঝা গেল।
তাই না? আর কম্পিটেন্সিতে কি হয়, গ্রুপ নিড। আপনি যখন ওভারঅল একটা জব ডান করতে যাবেন সেটা সাধারণত কি একা একা করা যায় না, তখন কি সেখানে আপনার অধিক লোকের প্রয়োজন হবে। আবার যদি স্কিলে আসেন, ইন্ডিভিজুয়াল নিড, এটা কি আপনার একজন একটা একজন ব্যক্তি হিসাবে তার কিন্তু একটা পার্টিকুলার বিষয়ে দক্ষতা কি থাকতে হয়, সেটা হচ্ছে কি তার ইন্ডিভিজুয়াল নিড। হ্যাঁ, আর ডিলেড ফিডব্যাক হচ্ছে কি যে আপনি যখন একটা ওভারঅল একটা বিষয়ে কি দক্ষতা অর্জন করতে যান তখন কি সেটা সাথে সাথে ফিডব্যাক আপনার কি আসে না, কিন্তু স্পেসিফিক কোনো কাজ আপনি শিখতে যান সেটা কি ইমিডিয়েট ফিডব্যাক পাবেন। মানে হচ্ছে আপনি সেই বিষয়টা শিখতে পারলেন কি পারলেন না। হ্যাঁ, তারপর আছে কি যে কোর্স এন্ড আউটলাইন ওরিয়েন্টেড, আপনার ওভারঅল একটা কি যদি কম্পিটেন্সি অর্জন করতে যান সেখানে কি আপনার একটা কোর্স থাকে, সেটার একটা আউটলাইন থাকে, সেই অনুযায়ী কি আপনাকে শেখানো হয়। আর স্কিল হচ্ছে কি স্পেসিফিক একটা মডিউলের ভিতরে আপনাকে যে স্পেসিফিক স্কিলটা শিখতে বলা হয় সেটা হচ্ছে কি মডিউল ওরিয়েন্টেড। ঠিক আছে? তো এইভাবে আমরা হচ্ছে কি এটার ডিফারেন্সটা একটু জানা থাকলো। এরপরে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, আমরা সিএস নিয়ে কিছুটা ধারণা পেয়েছি। তো আমরা যদি একদম মানে সাধারণভাবে বলতে যাই, এই আমাদের সিবিটির ভাষার বাইরে যদি বলতে যাই যে আমরা কি বুঝি যে আমাদের একটা কারিকুলামের হচ্ছে কি একটা সিলেবাস থাকে। সিলেবাসে কি থাকে? সিলেবাসে হচ্ছে থাকে সেখানে কি কি বিষয় পড়ানো হবে। তো আমাদের যেহেতু এটা কি স্কিল বেসড লার্নিং, তো এইখানে এসে হচ্ছে সিএসএ মূলত কোন বিষয়গুলো থাকে, আপনার যেই কাজগুলো বা যেই জব গুলো হচ্ছে কি আপনার জানতে হবে বা পারতে হবে এই পার্টিকুলার একটা অকুপেশনে কম্পিটেন্ট হতে গেলে, ওই বিষয়গুলো হচ্ছে কি আপনার সিএসএ থাকে। এখন আমি যেভাবে বললাম এটা কিন্তু আপনি বইয়ের ভিতরে পাবেন না। এটা কিসের জন্য? এটা হচ্ছে আপনি যেন কি ভালোভাবে বিষয়টাকে বুঝতে পারেন। ঠিক আছে? তো এখানে দেখেন কি লিখছে যে competency standard are industry determined specifications of performance which set out the skill knowledge attitude required to operate effectively in employment। তো কথা কিন্তু কি একই, যে আপনার কর্মক্ষেত্রে যখন আপনার একটা নলেজ স্কিল অ্যাটিটিউড আপনি ব্যবহার করে হ্যাঁ একটা নির্দিষ্ট কাজ করছেন, সেটার জন্য যা যা প্রয়োজন তাই হচ্ছে কি আপনার কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডে লেখা থাকে। ঠিক আছে? তো এখন এখানে আমরা দেখি যে একটা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডে কি কি থাকে, পাশাপাশি হচ্ছে আমরা একটা সিএস হচ্ছে স্যার কি এটা অফিসারও দেখবো। স্যার এটার পেজ নাম্বারটা কত একটু বলবেন? এটা হচ্ছে তো বইয়ের পাশাপাশি আপনারা দেখলে এর পরের পেজটাতেই পাবেন, এই যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। ঠিক আছে? এই আলোচনা সব হচ্ছে এখানে আছে, জাস্ট ওখান থেকে কি শর্ট করে দেয়া। হুম। এখন এখানে দেখেন বইয়ের ভিতরে এই যে অংশটা আছে আপনার ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ইনক্লুড, এগুলোই হচ্ছে এখানে দেয়া আছে। আপনাদের মুখস্থ করার যে বিষয়গুলো আছে ওটা একটু পরে, এই যে এখানে সিরিয়াল করে দেয়া আছে ওটা আমি বলছি। তো যাদের কাছে হচ্ছে বই আছে তারা এই পেজটা ওপেন করে রাখেন আর পাশাপাশি হচ্ছে এই যে স্লাইড দেখেন। হ্যাঁ, তো এখানে দেখেন যে একটা ইন্ডাস্ট্রি কম্পিটিটিভ স্ট্যান্ডার্ডে কি কি থাকে। হ্যাঁ, এখানে দেখেন 6টা পয়েন্ট না, এখানেও কিন্তু কি সেম। ঠিক আছে? তো এই বিষয়গুলো এখানে আছে, একটু খেয়াল করে বইয়ের সাথে মিলিয়ে দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, তো দেখেন কম্পিটিটিভ স্ট্যান্ডার্ডে কি কি থাকে। আচ্ছা, আমরা এটার যদিও শাব্দিক অর্থ নিয়ে গতকালকে আলোচনা করেছিলাম যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বলতে আসলে মূলত কি বোঝায়। আমরা তো এটার ব্যাখ্যা তো জানলাম যে এই শাব্দিক অর্থ যদি ধরেন যে দক্ষতার হচ্ছে কি মানদণ্ড। তো আমরা জব করার জন্য যে কাজগুলো লাগে সেটা যদি আমরা শিখতে পারি, সেটার মানদণ্ডটা হচ্ছে কি আমার কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। এই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বা সিএস দেখেই হচ্ছে কি আপনাকে ওটার মানদণ্ডে উন্নীত হতে পারলেই আপনাকে কি কম্পিটেন্ট দেয়া হয়। হ্যাঁ, কোনো একটা হচ্ছে কি জবে, সরি কোনো একটা হচ্ছে কি অকুপেশনে। ঠিক আছে? তো এখন এখানে দেখেন কি কি থাকে। স্কিলস নলেজ অ্যাটিটিউড রিকোয়ারমেন্ট ফর দ্য লেভেল অফ ওয়ার্ক। আমরা কিন্তু কি শুরু থেকে বলে আসছি যে আপনাদের এই যে লেভেল গুলো ইন্ডিকেট করে দেওয়া হয়েছে এটা কিন্তু কি এই যে লেভেল অফ ওয়ার্ক, যে আপনার কাজের আসলে ক্ষেত্রটা কোন পর্যন্ত সেটার উপরে ভিত্তি করেই কি এক একটা লেভেলের উৎপত্তি। হ্যাঁ, এই যে যেমন আপনার ইআইএম এ হচ্ছে কি অনেকগুলো লেভেল আছে। হ্যাঁ, আপনার হচ্ছে এই যে ডিজিটাল মার্কেটিং এ অনেকগুলো লেভেল আছে। তো এইভাবে যদি আমরা একটু খেয়াল করি যেই লেভেল ওটার কি কাজের ক্ষেত্র অনুযায়ী ওটার লেভেল হচ্ছে কি ইন্ডিকেট করে দেওয়া হয়েছে। তো সেটা কি কি কিসের ভিত্তিতে এটা তো আমরা জানি যে কম্পিটেন্সি স্কিল নলেজ অ্যাটিটিউড এটাকে বলে। হ্যাঁ, তারপর আছে কি কোয়ালিটি ইন্ডিকেটরস। তো কোয়ালিটি তো আমরা জানলাম যে আমাদের লেভেল 1 এর কি এক ধরনের কোয়ালিটি, 2 এর এক ধরনের কোয়ালিটি, 3 এর এক ধরনের কোয়ালিটি। মানে কি সে যত ইমপ্রুভ করবে তখন কি তার সেখানে একটা ইন্ডিকেটরও থাকবে। তো সেটা আমরা কি সাধারণত লেভেল দিয়েই বুঝি যে তার সে লেভেল 4 করেছে বা লেভেল 5 করেছে মানে কি তার কোয়ালিটি ওই পর্যন্ত ইমপ্রুভ করেছে।
ঠিক আছে? এর মানে যে লেভেল 1 খারাপ বা 2 ভালো, বিষয়টা কিন্তু ওরকম না। যে তার হচ্ছে দক্ষতার স্তর সে একটা একটা পার করে এসেছে, সেটা আমাদের কি সিএস এ দেয়া থাকে। হ্যাঁ। আচ্ছা, আমরা একটু একটা সিএস খুলেও দেখাই। এটা সম্ভবত বিটিভির সিএস, কিন্তু তারপরে আমরা দেখতে পারবো এই যে সিএস এ সবসময় কি কত লেভেল এটা কিন্তু দেয়া থাকে। ঠিক আছে। তারপরে দেখেন ন্যাশনাল কোয়ালিফিকেশন দ্যাট এ পারসন ক্যান রিসিভ হু হ্যাজ বিন অ্যাসেসড অ্যাজ কম্পিটেন্ট এগেইনস্ট দ্য ন্যাশনাল স্ট্যান্ডার্ড। এটা কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি যে সে যখন কম্পিটেন্ট হয় তার যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হয় সেটা কিন্তু সিএস অনুযায়ী। এখন এখানে তার কম্পিটেন্ট হলে তার কোয়ালিফিকেশনটা কি হবে? হ্যাঁ, যেমন একজন একটু উদাহরণ দেন তো যে আপনি কোন বিষয়ে কম্পিটেন্ট, আপনার অকুপেশনের নাম বলেন দেখি। স্যার কেয়ার গিভিং। কেয়ার গিভিং না, এটাই আপনার কেয়ার গিভিং হচ্ছে আপনি এমনিতেই বলছেন, কিন্তু একটু খেয়াল করে যদি দেখেন ওইখানে কি ছিল, জেনারেল কেয়ার গিভিং লেভেল 2, তারপরে হচ্ছে কি এনএসসি লেভেল 2, তাই না? এনএসডি এর আন্ডারে। হ্যাঁ, জি তো ওইভাবে হচ্ছে বিস্তারিত একটা নাম সবার ক্ষেত্রেই থাকে। এটা আপনারা পাবেন, এটা কোথায় পাবেন? আপনাদের যদি নিজ নিজ সিএস টা ওপেন করেন তাহলে হচ্ছে কি সিএস এ পাবেন। আমরা একটু দেখি সিএস এ কি বলে। এই যে জেনারেল কেয়ার গিভিং লেভেল 2, ঠিক আছে। এটা ধরেন আপনার কি আহ, এটা আপনার কি এই যে এখানে বললো যে ন্যাশনাল কোয়ালিফিকেশন। আপনারা যদি আপনাদের কার্ডস গুলো খেয়াল করেন ওইখানেও কিন্তু কি ওই যেই আপনার অকুপেশনটা ওইটার নাম ওখানে কি লেখা থাকে। তো সিএসএ হচ্ছে কি এই নামটা হচ্ছে এখানে আপনারা পাবেন, যে আপনি হচ্ছে আসলে কোন অকুপেশনে করছেন, এই মানে আপনার পড়াশোনাটা কোন অকুপেশনে হচ্ছে হচ্ছে। ঠিক আছে। এই যে এটারও মিনিং আছে, কম্পিটিটিভ স্ট্যান্ডার্ড কোড। হ্যাঁ, এটা হচ্ছে আপনার সিএস। আইএস হচ্ছে কি যে ইনফরমাল সেক্টর। আপনার এটা কি বলেন তো, এটা আপনাদের কিন্তু দেখানো হয়েছে ইনফরমাল সেক্টর এটা কি জিনিস? জেনারেল কেয়ার গিভিং এর এই যে ইনফরমাল সেক্টর লেখা, এটা কি? স্যার ভুলে গেছি, ইন্ডাস্ট্রি। সরি। ইন্ডাস্ট্রি আপনাদের ওই অন্যদের যেমন কনস্ট্রাকশন ছিল, আইসিটি ছিল, এটা হচ্ছে কি কেয়ার গিভিং এর ইন্ডাস্ট্রি হচ্ছে ইনফরমাল সেক্টর। ঠিক আছে। কথাটা তো এখানে আছে, সেক্টর কথাটা তার সাথে যুক্ত করা। যাই হোক, তো এই যে কোডটা খেয়াল করলে দেখেন সিএস এটা আইএস ইনফরমাল সেক্টর, জিসি কি জেনারেল কেয়ার গিভিং লেভেল 2, ইংলিশ ভার্সন 1। ঠিক আছে। তো এইগুলা যদি আপনার ধারণা থাকে তাহলে দেখে বুঝতে পারবেন যে এখানে আসলে কি বোঝানো হয়েছে। তো আমাদের ন্যাশনাল কোয়ালিফিকেশন গেল। লার্নিং স্ট্র্যাটেজিস দ্যাট প্রোভাইড গাইডেন্স অ্যাবাউট দ্য অর্গানাইজেশন অফ ট্রেনিং ইনক্লুডিং ইমপ্লিমেন্টেশন গাইডলাইন এন্ড ট্রেনিং লার্নিং ম্যাটেরিয়ালস। তো ওভারঅল আপনার একটা সিএস এর ভিতরে থাকে যে আপনি হচ্ছে কি কি এখান থেকে শিখতে পারবেন, কিভাবে শিখতে পারবেন, এটার একটা কি শর্ট ডিটেলস থাকে। আমরা যদি এখানে একটু খেয়াল করি, এই যে দেখেন যে এখান থেকে আপনার ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ কম্পিটেন্সি, যে আপনার দক্ষতার জন্য কোন কোন বিষয়গুলো খুবই জরুরি। হ্যাঁ, আন্ডারপিনিং নলেজ, যে আপনার অন্তর্নিহিত জ্ঞান কি থাকতে হবে, অন্তর্নিহিত দক্ষতা কি থাকতে হবে, আপনার অ্যাটিটিউড কেমন হতে হবে, রিসোর্স কি কি লাগবে, হ্যাঁ অ্যাসেসমেন্ট কিভাবে হবে, অ্যাসেসমেন্টের পরিবেশ কেমন হবে। ঠিক আছে। এই বিষয়গুলো হচ্ছে আপনার সিএস এ থাকে। তো এটা আমরা বিস্তারিত পরে আরো বুঝতে পারবো। এখানে হচ্ছে কি জাস্ট আপনার জানার জন্য যে একটা সিএস আসলে কি কি বিষয় থাকে। তারপরে দেখেন এই যে এটাও লিখে দিচ্ছে অ্যাসেসমেন্ট গাইডলাইন, অ্যাসেসমেন্ট মেথড এন্ড ম্যাটেরিয়াল। ঠিক আছে। তো এটা আমরা কি জানলাম, যে অ্যান ইন্ডাস্ট্রি কম্পিটিটিভ স্ট্যান্ডার্ড ইনক্লুডস, যে একটা সিএস এর ভিতরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। এখন সেইটাকে আমরা কয়েকটা হচ্ছে কি কম্পোনেন্ট বা কয়েকটা ক্রাইটেরিয়াতে ভাগ করতে পারি, যে এতগুলা কম্পোনেন্টের ভিতরে আমাদের এই সম্পূর্ণ আলোচনাটা কি চলে আসে। তো এটা আপনারা হচ্ছে খেয়াল করলে দেখবেন এখানে কি 9টা পয়েন্ট দিয়ে আছে, এটা আপনাদের অবশ্যই মুখস্থ করতে হবে। এখন আমরা একটু সিএস থেকে একবার দেখি, তারপরে হচ্ছে আমরা ওটা আলাদাভাবে দেখাবো। তো দেখেন একটা সিএস ধরেন আমরা খুললাম। এই সিএস এ আমরা গতকালকে দেখেছিলাম যে একটা প্রত্যেকটা ইউনিটের জন্য কি আলাদা আলাদা করে এখানে ভাগ করে দেয়া থাকে। তো দেখেন আমাদের অ্যাপ্লাই ওয়াশ প্রসিডিওর ইন দা ওয়ার্ক প্লেস, আমাদের কেয়ার গিভিং এর যেই ওয়াশ আছে সেটা নিয়ে কি এই আহ, এই চ্যাপ্টারটা থেকে আলোচনা করা হয়েছে। তো এইখানে যদি আমরা আমাদের কম্পোনেন্ট গুলো দেখি, এই যে বাম পাশে দেখবেন ইউনিট কোড এন্ড টাইটেল, ইউনিট ডেসক্রিপ্টর, নমিনাল আওয়ার, এলিমেন্ট অফ কম্পিটেন্সি, পারফরমেন্স ক্রাইটেরিয়া। হ্যাঁ, তারপর দেখেন রেঞ্জ অফ ভেরিয়েবল, তারপর কি আছে অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্ট। ঠিক আছে।
এখানে দেখি আর কি কি ছিল। ওই যে এভিডেন্স গাইড, এটা তো যুক্ত। আচ্ছা, তো দেখেন এখানে 9টা বিষয় আসছে, এই প্রত্যেকটা জিনিস আবার এখানে ব্যাখ্যা করে বলা আছে। তো প্রথমত আমাদের এই 9টা কম্পোনেন্ট হচ্ছে কি মুখস্থ থাকতে হবে। তো এখন আমরা প্রত্যেকটা কি সিএস এর ভিতরে দেখলাম। আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের যে অকুপেশন আছে ওইটার সিএস টা পারলে ডাউনলোড করে রাখবেন, এবং কি এই অনুযায়ী ওটা যদি একটু ঘাটাঘাটি করে দেখেন তাহলে এই বিষয়গুলো আর কি মনে থাকবে। এখন দেখে মনে হতে পারে যে আমাদের এত কিছু মুখস্থ করব, কিভাবে করব, কিন্তু যদি একটু নিজেরা দেখেন তাহলে হচ্ছে সহজেই মাথায় থাকবে। আর লেভেল 4 এরও আপনাদের সিএস দেওয়া হয়েছে, ওইটাও একটু দেখবেন। তো যাই হোক, এখানে দেখেন ইউনিট কোড এন্ড টাইটেল বলতে কি বোঝায়, যে আপনার প্রত্যেকটা ইউনিটের কি একটা কোড থাকে এবং সেটার একটা কি শিরোনাম থাকে, তাই না? আমরা যদি একটু দেখি, আচ্ছা এই কোডটা তখন এই কারণে দেখালাম যে আপনার হচ্ছে প্রত্যেকটা কোডেরও আবার হচ্ছে মানে আছে। তো এখানে যদি আমরা জাস্ট একটু দেখে যাই, যে আমরা আগে থেকে কিন্তু জানতাম যে কম্পিটেন্সি হচ্ছে কি আপনার 3টা ভাগে ভাগ করে এখানে দিয়ে দেওয়া হয় প্রত্যেকটা অকুপেশনের। একটা হচ্ছে জেনেরিক, আর একটা হচ্ছে কি সেক্টর স্পেসিফিক, অকুপেশন স্পেসিফিক, যেটা নিয়ে কি সাধারণত আমরা পড়াশোনা করি। আর ওভারঅল হচ্ছে কি সেক্টর বেসড বা তার ইন্ডাস্ট্রি বেসড যে বিষয়গুলো থাকে ওগুলো হচ্ছে কি বাকি দুইটার ভিতরে থাকে। ঠিক আছে? যেমন এখানে যদি আরেকবার একটু বলি, কেয়ার গিভিং সেক্টরে ধরেন আপনার ইনফরমালে গেলে, হ্যাঁ, আমাদের কি ছিল, এটা ইন্ডাস্ট্রি ইনফরমাল ছিল না? তো ইনফরমালে গেলে আপনার এই যে অস, ওয়ার্ক প্লেস ইন্টারাকশন, আইটি স্কিল, টিম এনভায়রনমেন্ট, এই কাজগুলো যে আপনি করবেন এগুলোকে আপনার প্রত্যেকটা সেক্টরে লাগবে। এখন আপনি এখানে চলে আসলেন কেয়ার গিভিং এ, হ্যাঁ, ওই সেক্টরের ওই ইন্ডাস্ট্রির কি কেয়ার গিভিং সেক্টরে চলে আসলেন। তো কেয়ার গিভিং সেক্টরে আসলে এখানে দেখেন গ্রাউন্ড রুলস অফ কেয়ার গিভিং, লিগ্যাল এথিক্যাল ইস্যুস ইন কেয়ার গিভিং, ক্যারি আউট বেসিক ফার্স্ট এইড। আপনি একজন কেয়ার গিভার হিসাবে এই বিষয়গুলো জানতে হবে। এখন আপনি এটা লেভেল 2, 3 তে গেলেও দেখবেন কি আপনার এই বিষয়গুলো এখানে ইনক্লুড আছে, হয়তো কিছু কম বেশি থাকতে পারে, কিন্তু বেসিক জিনিসগুলো কি ইনক্লুড থাকে। এরপরে আসি কি অকুপেশন স্পেসিফিক। আপনি একজন লেভেল 2 সমপরিমাণের যেই নলেজ আছে ওটা আপনি গ্যাদার করতে গেলে আপনার একজন কেয়ার গিভার হিসেবে এই বিষয়গুলো পারলেই হচ্ছে কি আপনাকে কম্পিটেন্ট দিবে। ঠিক আছে? তো এখানে ধরেন কয়টা আছে, 6টা বিষয় আছে। তো এই হচ্ছে বিষয়। তো এখান থেকে আমাদের ইউনিট, সরি কিছু বলছিলেন? আপনার কি স্ক্রিনটা অফ হয়ে গেছে মেবি? আমার এখান থেকে তো শো করছে শেয়ার দেয়া। অন্য কারোর প্রবলেম হচ্ছে, দেখা যায় না? না স্যার, না সাথে দেখা যাচ্ছে। যাচ্ছে। ভাইয়ার বোধহয় নেটওয়ার্ক তাহলে প্রবলেম, বের হয়ে আবার ঢুকলে হ্যাঁ, ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে ওই যে আমি সবসময় আপনাদের অ্যাক্সেস ওপেন করে রাখি, তো যে কোনো সময় প্রবলেম হলে জাস্ট একটু বের হয়ে আবার ঢুকবেন, দেখবেন ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আর তারপরে যদি প্রবলেম হয় জানাবেন, অসুবিধা নেই। আচ্ছা, তো এখানে আমরা দেখলাম যে এই কম্পিটেন্সি গুলো যদি ভাগ করে দেয় সেই অনুযায়ী আমাদের এই কোড গুলো হচ্ছে জেনারেট হয়। তো এটা যদি আমরা একটু খেয়াল করি, GU02L1V1, এখন এটার মানে কি, মানে আপনাদের ইউনিট কোডটা আসলো কিভাবে? ঠিক আছে? জেনেরিক কম্পিটেন্সি বলতে আপনি ধরতে পারেন কি জেনেরিক ইউনিট। ঠিক আছে? তো এটা বললো কি GU02 হচ্ছে কি এই যে আহ, এই ইউনিটটা আছে এটা হচ্ছে কি আপনার লেভেল 2 থেকে শুরু হয়। এখন যদি আপনার লেভেল 1 যদি থাকতো তখন কি এই ইউনিটটা থাকতো না। আবার এখানে আছে কি, সরি, এটা না, এটা 2 হবে না, এটার সিরিয়ালটা ভুল আছে এখানে। যাই হোক, এটা 1 2 3 এখান থেকে হবে। আচ্ছা, তো এটা হবে হচ্ছে এই সিএস এর ভিতরে যে সিরিয়াল অনুযায়ী আপনার ইউনিট গুলো আছে, ওই সিরিয়ালটা হচ্ছে কি এইটা। হ্যাঁ, এটা প্রথমটা হবে 1 2 3 4। আর এই যে আপনার যে লেভেল পরিমাণে হচ্ছে এই ইউনিটটা, যে আপনার এটা কোন লেভেলের সমপর্যায়ের হবে সেটা ধরেন কি এখানে দেওয়া থাকবে। তো এটা লেভেল 1, যে লেভেল 1 থেকে কি আপনার হচ্ছে অস প্র্যাকটিসটা জানা থাকতে, আর V1 হচ্ছে ভার্সন 1, হ্যাঁ, মানে বুঝি এই নাই এই ইউনিটটার। এই টুটা কোথা থেকে আসছে, মানে আচ্ছা, এটা টুটা কেন? পরেরটা দেখলে সহজে বুঝবেন। এই যে দেখেন OUI, এটা ধরেন অকুপেশন স্পেসিফিক ইউনিট। IS হচ্ছে কি ইনফর্মাল সেক্টর, GC জেনারেল কেয়ার গিভিং। এই দেখেন 1 2 3 4 5 6, মানে আপনার সিএস এর ভিতরে হচ্ছে যে সিরিয়াল অনুযায়ী এই ইউনিট গুলো দেওয়া আছে, ওই সিরিয়ালটা হচ্ছে আপনার এই অক্ষরগুলো শেষ হওয়ার পরে যে আপনার নাম্বারটা থাকে সেটা। ঠিক আছে? এখানে হচ্ছে নাম্বারটা আর কি সিরিয়ালে ভুল আছে। তো যাই হোক, এই যে অন্যগুলো খেয়াল করলেও বুঝবেন, এই যে এটা 01 02 03। ঠিক আছে? এটা হচ্ছে আপনার সিএস এর ভিতরের সিরিয়ালটা। আর L2 বা L3 থাকুক, সেটা হচ্ছে আপনার কোন লেভেল ইন্ডিকেট করছে। আর লাস্টেরটা হচ্ছে V1, মানে সেটা ভার্সন 1। সেটা যদি আবার রিভাইজ ভার্সন আসে এনএসডিএ তে,
সেটা কি আপনার এখানে অ্যাড করে দিলে তখন এখানে দেখবেন ভার্সন 2, 3, 4 এরকম লেখা থাকবে। ঠিক আছে? তো জিইউ তো আমরা বুঝলাম। এসইউ হচ্ছে কি সেক্টর স্পেসিফিক ইউনিট বা কি সেক্টর ইউনিট। আপনার আইএস হচ্ছে ইনফর্মাল সেক্টর। আর এখানে হচ্ছে এই যে একটু খেয়াল করে দেখবেন এখানে কিন্তু ইনফর্মাল সেক্টর আপনাকে আলাদাভাবে ইন্ডিকেট করে দিচ্ছে। ঠিক আছে, যে আপনার এই সেক্টরের ভিতরেই এটা পড়বে, ইনফর্মালের বাইরে গিয়ে কেয়ার গিভিংটা আর কি পড়ে না। হ্যাঁ, কিন্তু আপনারা কিন্তু এই যে আইটি স্কিল, অকুপেশনাল হেলথ এন্ড সেফটি এগুলো কিন্তু আপনারা অন্য সেক্টরেও দেখতে পান, তাই না? কিন্তু অন্য সেক্টরে গিয়ে আপনি হচ্ছে এটা দেখতে পাবেন না যে ক্যারিয়ার বেসিক ফার্স্ট এড, ওটা কেয়ার গিভিং এ ইনফর্মাল সেক্টরের ভিতরেই থাকবে। ঠিক আছে, তো এখানে দেখেন ওই সেম জিনিস, সেক্টর স্পেসিফিক ইউনিট ইনফর্মাল সেক্টর, এটা 1 নাম্বার ইউনিট, এটা লেভেল 2 এবং কি ভার্সন 1। তারপরে এগুলো যদি দেখেন অকুপেশন স্পেসিফিক ইউনিট, হ্যাঁ, ওইউ আইএস হচ্ছে কি ইনফর্মাল সেক্টর, জিসি কি জেনারেল কেয়ার গিভিং। এখন এটা যেহেতু অকুপেশন স্পেসিফিক, এখানে কি আপনার অকুপেশনের নামের অধ্যাক্ষরটাও দেয়া আছে। ঠিক আছে, তারপর আছে কি L2, এটা লেভেল 2। এখানে আপনার হচ্ছে লেভেল ইন্ডিকেটরটা পাবেন যে আপনার এখানে এটা কোন লেভেল। যদি আপনার কেয়ার গিভিং লেভেল 3 হয় এখানে L3 পাবেন। হ্যাঁ, তারপরে কি ভার্সন 1, সাধারণত সবগুলো V1ই থাকে এখন পর্যন্ত। সেকেন্ড ভার্সন আমি দেখি নাই কোনো অকুপেশনে এসেছে। ঠিক আছে, তো এই কোডটাকে আমরা বুঝে গেলাম, এটা আর আশা করি আলাদাভাবে দেখার প্রয়োজন নাই। তো এই পর্যন্তই হচ্ছে এটা একটু বুঝার, এরপরের বিষয়গুলো খুবই ইজি। নমিনাল আওয়ার, তো নমিনাল আওয়ার কি, আমরা যখন একটা সিএস যদি দেখি যে প্রত্যেকটা ইউনিট আমরা কতক্ষণ ধরে পড়বো। ঠিক আছে, এই যে নমিনাল আওয়ার, এটা কি 15 ঘন্টা, মানে এই ইউনিটটা আমরা পড়ার জন্য 15 ঘন্টা হচ্ছে কি সময় পাবো। ঠিক আছে, মানে বরাদ্দকৃত সময় হচ্ছে 15 ঘন্টা। এখন এলিমেন্ট অফ কম্পিটেন্সি কি? হ্যাঁ, এখানে যদি আমরা দেখি কি বলেছে দেখেন, এলিমেন্টস অফ কম্পিটেন্সি, এলিমেন্টস অফ কম্পিটেন্সি আর সিম্পলি এলিমেন্টস রেফার টু any of basic components of unit of competency which describe the key activities or elements of the work covered by the unit। মানে হচ্ছে আপনার এই ইউনিট যে যে বিষয়গুলো কভার করে সেটার প্রধান যে কাজগুলো থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে এলিমেন্ট অফ কম্পিটেন্সি বা এলিমেন্টস এর ভিতরে লেখা থাকবে। এখন সেটা আপনি বুঝবেন কিভাবে? যখন আপনি দেখবেন যে এই কাজটাকে আরো কি ফার্দার এক্সপ্লেনেশনের প্রয়োজন আছে বা আরো হচ্ছে সেটার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে। কারণ সাধারণত এলিমেন্টের ভিতরে এমন কোনো কাজ থাকবে না যে যেটা আপনি শুরু করলেন ওই যে জব ডেসক্রিপশন দেওয়া আছে ওটার ভিতরেই শেষ। সেটার আরো ব্যাখ্যা থাকে। ব্যাখ্যা কোথায় থাকে? পারফরম্যান্স ক্রাইটেরিয়াতে থাকে। এটা জাস্ট একটা এক্সাম্পল আমরা এখান থেকে দেখলেই বুঝবো। এখানে যদি আমরা দেখি যে ফলো অস প্রসিডিউর বললো, হ্যাঁ, যে এলিমেন্টে আছে, এখন এটা থেকে আমরা কি বুঝবো? আমরা সেফটি এন্ড হেলথ মেনটেন করব, খুবই ভালো কথা, কিন্তু কিভাবে কি করব এটা কিন্তু কি কোনো গাইডলাইন আমাদের দেয়া নাই। কিন্তু এর পরের টপিকে যদি আমরা যাই পারফরম্যান্স ক্রাইটেরিয়া, হ্যাঁ, এটা আমরা এখান থেকে দেখি একবার যে পারফরম্যান্স ক্রাইটেরিয়াতে কি লেখা আছে দেখেন, 4টা ধাপে হচ্ছে সেটাকে আবার কি ব্রেক ডাউন করে এক্সপ্লেন করা আছে যে আমরা এখানে পিপিই মেনটেন করব। হ্যাঁ, তারপরে হচ্ছে পিপিই যথাযথভাবে আমরা ব্যবহার করব। হ্যাঁ, তারপর হচ্ছে আমার ওয়ার্ক প্লেস কি ক্লিন এন্ড ক্লিয়ার থাকতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে কি অস রেগুলেশন অনুযায়ী পিপিই মেনটেন করতে হবে। ধরেন এটা কি, এটার হচ্ছে ব্যাখ্যা। তো এটা আমাদের এলিমেন্টসটাকে কি বুঝতে সহায়তা করলো। তো পারফরম্যান্স ক্রাইটেরিয়ার এখানে ব্যাখ্যাতে কি বলা হয়েছে দেখি, যে পারফরম্যান্স ক্রাইটেরিয়া সাধারণত কি হয়, কিছু কাজের উপরে কি আপনার ভিত্তি করে তৈরি করা হয়। সেটার আবার কি থাকে যে সেট অফ আউটকাম, যে আপনার সেটার আবার কিছু হচ্ছে কি আউটকাম থাকবে। মানে এলিমেন্ট থেকে আমরা সরাসরি কিন্তু কি কোনো কাজের ফল পাই না, কিন্তু পারফরম্যান্স ক্রাইটেরিয়াতে যেই জবগুলো বা কাজগুলো আপনার থাকবে সেটাকে আপনি সরাসরি ভাবে সেটার একটা আউটকাম পাবেন যে আমার এই কাজটা হচ্ছে সম্পূর্ণ হয়েছে। হ্যাঁ, তারপরে ধরেন কি লেখা আছে এখানে, it also referred to as assessment criteria and curriculum document used by assessor to judge whether the combined unit and elements have been performed to the required standard। মানে এখানে যেটা বলছে যে আপনার এই কাজগুলো আসলে ওই যে আমরা যদি পিছনে ফিরে যাই যে সিএস এ কি থাকে, আমরা যে বলেছিলাম যে পারফরম্যান্স ক্রাইটেরিয়াতে আপনার যে জব গুলো হচ্ছে কি করার কথা বা পারার কথা যে কাজগুলো ওটাই হচ্ছে কি বিস্তারিত ভাবে লেখা থাকে। কেন? মানে আমরা এটা একটু উল্টা হয়ে গেল না, যে আমরা হচ্ছে আগে তো হচ্ছে একটা বিষয়ে জানবো যে এই কাজটা করে কিভাবে, তারপরে না হচ্ছে আমরা এই কাজটা করব। কিন্তু আমাদের এই সিভিটি সেক্টরে হচ্ছে কি যে জব ওরিয়েন্টেড হচ্ছে আমরা বিষয়টা শিখি, মানে যে কাজটা আমাদের করতে হবে সেই কাজের জন্য আমাদের কি কি শিখতে হবে সেটা আমরা শিখি। বিষয়টা এরকম না যে আমরা কিছু পার্টিকুলার বিষয় শিখি এবং সেই অনুযায়ী কাজটা করি। ঠিক আছে, তো এই বিষয়টা যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে এটা বুঝতে সহজ হবে। যে পারফরমেন্স ক্রাইটেরিয়াতে আবার এই যে কি বললো অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, মানে আমাদের অ্যাসেসমেন্টে কম্পিটেন্ট হওয়ার জন্য কোন কোন বিষয়গুলো আমাদের জানতে হবে সেটা কি একই বিষয়। কারণ কি, ওই যে আমাদের অ্যাসেসমেন্ট আমরা যে জব গুলা করবো সেই জব গুলাও কিন্তু হচ্ছে কি একই বিষয় হইতে হবে না।
যে আপনার হচ্ছে ধরেন আপনি হচ্ছে কি অস প্র্যাকটিস পারেন কিনা, আপনি হচ্ছে যথাযথ পিপি মেনটেন করতে পারেন কিনা, এটা আপনাকে হচ্ছে ধরলো। তো এটা আপনার যেমন পারফরমেন্স ক্রাইটেরিয়া মানে শেখার ক্ষেত্রে, আবার অ্যাসেসমেন্টে গেলে সেটা কি হয়ে যায় অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, মানে আপনার হচ্ছে অ্যাসেসমেন্টে কম্পিটেন্ট হতে গেলে আপনার কি পিপি মেনটেন করতে পারতে হবে। ঠিক আছে, তো আশা করি এটা হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। এরপর হচ্ছে দেখেন স্কিল এন্ড নলেজ রিকোয়ারমেন্ট ফর দ্য ইউনিট, মানে ওভারঅল আপনার হচ্ছে কি এই ইউনিটটা হচ্ছে কম্পিটেন্ট হওয়ার জন্য আপনার সেখানে এলিমেন্টস পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো এমন ভাবে হচ্ছে সাজানো থাকে, সেটা কি আপনার স্কিল এবং নলেজ দুইটাই যেন কি সেখান থেকে গ্যাদার করা যায়। হ্যাঁ, অবশ্যই সেখানে বিস্তারিত থাকবে না, সেটার জন্য আমাদের সিবিএলএম আছে, সিবিএলএম এর সাথে হচ্ছে কি কম্বাইন করে আমরা এই স্কিল নলেজ রিকোয়ারমেন্টটা কি যা থাকে সেই ইউনিটের জন্য সেটা আমরা সেখান থেকে পাই। ঠিক আছে, এই যে এই একই কথা আছে দেখেন যে স্কিল এন্ড নলেজ এন্ড দেয়ার লেভেল, মানে আপনার যে লেভেল আছে সেই অকুপেশনের যে লেভেলটা আছে সেই লেভেল ইন্ডিকেট করা হয়েছে, সেই অনুযায়ী যতটুকু বিষয় আপনার জানা দরকার অতটুকু বিষয় হচ্ছে কি আপনার সিএস এর ভিতরে থাকবে। তারপর দেখেন রেঞ্জ অফ ভেরিয়েবল বা রেঞ্জ স্টেটমেন্ট যেটাই লেখা থাকুক, দ্য রেঞ্জ স্টেটমেন্ট অলসো রেফার্ড টু অ্যাজ রেঞ্জ অফ ভেরিয়েবল স্পেসিফাই দ্য রেঞ্জ অফ কনটেক্সট এন্ড কন্ডিশন আন্ডার হুইচ দ্য কম্পিটেন্সি ইজ অ্যাপ্লিকেবল। এটা আমরা একটু দেখি তাহলে আরো ভালো বুঝবো। হ্যাঁ, রেঞ্জ অফ ভেরিয়েবলে কি কি থাকে একটু খেয়াল করলে দেখেন এখানে কি লিখছে, বোল্ড এন্ড আন্ডারলাইন টার্মস আর এলাবোরেটেড ইন দ্য রেঞ্জ অফ ভেরিয়েবল, মানে এখান থেকে একটু খেয়াল করলে দেখবেন যে বিষয়গুলো আমাদের আরেকটু এক্সপ্লেনেশনের প্রয়োজন আছে। হ্যাঁ, মানে প্রথমত আমরা কি পেলাম যে পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে আরেকটু এক্সপ্লেন করার যে বিষয়গুলো থাকে সেগুলো হচ্ছে কি আমরা রেঞ্জ অফ ভেরিয়েবলে পাই, অথবা আমাদের যে টুলস ম্যাটেরিয়ালস লাগে, অথবা আমাদের কোনো কি রুলস রেগুলেশন থাকে, মানে স্পেসিফিক আপনার হচ্ছে কি সেই বিষয়টা আপনার জানতেই হবে। জানতেই হবে এই বিষয়টা হচ্ছে কি ওই যে আমরা দেখেছিলাম যে আন্ডারপিনিং হচ্ছে কি নলেজ, ওগুলাই সাধারণত কি আপনার রেঞ্জ অফ ভেরিয়েবলে থাকে। আপনারা হচ্ছে বিভিন্ন কোশ্চেনও দেখবেন যে সরাসরি কি রেঞ্জ অফ ভেরিয়েবল থেকে টপিক গুলো তুলে দিছে, যে যারা হচ্ছে ইয়ে করেন এই যে কেয়ার গিভিং এর অ্যাসেসমেন্ট দিয়েছেন এখানে হচ্ছে কি দেখবেন যে লিখছে যে হ্যাজার্ড কয়টি, হ্যাঁ লিখো, এই যে দেখেন এখানে কিন্তু কি সরাসরি লিখে আছে যে হ্যাজার্ড কয়টি। ঠিক আছে, তো সাধারণত আমরা এই বিষয়গুলো কি রেঞ্জ অফ ভেরিয়েবলে পাই। তো এখানে একটু খেয়াল করলেই তাহলে দেখেন যে অস পলিটিক্স কি পলিসিস, যে এখানে পলিসি গুলো কি কি, এখন ওইখানে তো পারফরমেন্স ক্রাইটেরিয়ার মধ্যে আপনার কাজটা বোঝার জন্য বা করার জন্য পলিসিটা কি ওইখানে লিখে দিলে বিষয়টা কেমন হয়ে গেল না, এর জন্য আলাদাভাবে রেঞ্জ অফ ভেরিয়েবল কি এগুলো এক্সপ্লেন করে দেওয়া আছে। ঠিক আছে, যেমন দেখেন যে সেফটি সাইন এন্ড সিম্বল, এগুলোকে এখান থেকে মুখস্থ করে নিতে হয়। তো আপনাদের লেভেল 4 এর যে সিএস আছে ওখানেও কি এইভাবে দেয়া আছে, এই যে দেখেন টিবেট টার্মিনোলজি, টিবেট পলিসিস এন্ড লস, টিবেট প্রোভাইডার এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তো এখানে সাধারণত এত কিছু মুখস্থ থাকতে হয় না, এটা জাস্ট একবার দেখে নিলেই হয়। এই যে যেমন এটা এটা হলো জানতে হয় যে আপনার টিবেট সেক্টর আপনার ক্লায়েন্ট কারা কারা হতে পারে। আমরা যেমন গতকালকে বলেছিলাম কি যে আমাদের যে ট্রেনার হিসাবে আপনার কি ট্রেনই হচ্ছে কি আপনার ক্লায়েন্ট, কিন্তু দেখেন এখানে কি আরো কতগুলো দেয়া আছে, তো এটা আমরা সামনে পাবো। ক্লায়েন্ট নিয়ে আলোচনা আছে, যেমন কি একটা ইন্ডাস্ট্রি আপনার ক্লায়েন্ট হতে পারে, ইনস্টিটিউট হতে পারে, যাই হোক। তো এখন এই 9টা হচ্ছে কি আপনার আচ্ছা এখনো তো শেষ হয়নি, রেঞ্জ অফ ভেরিয়েবল গেল। এভিডেন্স গাইড, তো দেখেন এভিডেন্স গাইড কাকে বলে, দ্য এভিডেন্স গাইড প্রোভাইড দ্য গাইডেন্স টু ইন্টারপ্রিটেশন এন্ড অ্যাসেসমেন্ট অফ দ্য ইউনিট অফ কম্পিটেন্সি। তো মানে কি যে আপনার একটা ইউনিট অফ কম্পিটেন্সির উপরে অ্যাসেসমেন্ট নিতে গেলে হ্যাঁ তখন সেইখানে হচ্ছে কি এভিডেন্স গাইডটা হচ্ছে কাজে লাগে। তো এভিডেন্স গাইডে কি কি থাকে, আন্ডারপিনিং নলেজ স্কিল অ্যাটিটিউড রিকোয়ারমেন্ট ফর দ্য ইউনিট, দ্য অ্যাসপেক্ট হুইচ নিড টু বি এমফাসাইজড ইন অ্যাসেসমেন্ট, মানে ওই যে ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ কম্পিটেন্সি, মানে আপনার একটা অ্যাসেসমেন্টে কম্পিটেন্ট হতে গেলে এই বিষয়টা আপনার জানতেই হবে, সেটা না জানলে কি আপনাকে কম্পিটেন্ট দিবে না। ঠিক আছে, যে রিলেশনশিপ টু আদার ইউনিট, মানে অন্য কোন ইউনিটের বিষয়গুলো আপনার জানা থাকা লাগবে সেটাকে এখানে অ্যাড করা থাকে। আর দ্য রিকোয়ার্ড এভিডেন্স অফ কম্পিটেন্সি, আচ্ছা রিকোয়ার্ড এভিডেন্স অফ কম্পিটেন্সি হচ্ছে আপনার সামনে আরো এটা নিয়ে আলোচনা আসবে। তো জাস্ট আমরা এখানে একটু দেখি যে এভিডেন্স গাইডের ভিতরে কি কি থাকে। ঠিক আছে, এখানে হচ্ছে 7টা বিষয় থাকে। সিএসটা যদি আমরা একটু দেখি, এই যে দেখেন এভিডেন্স গাইড, হ্যাঁ এভিডেন্স গাইডের এখানে দেখেন কয়টা আছে, এই যে 7টা বিষয় আছে। তো জাস্ট এটা এখনই যে মুখস্থ করতে হবে, জাস্ট এই আপনি নামগুলো মুখস্থ করতে পারেন, কিন্তু প্রত্যেকটা নিয়ে আলোচনা সামনে আরো অনেকবার আসবে, এটা এখনই খুব একটা মানে টেনশনের কিছু নাই। ঠিক আছে, তো দেখেন ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ কম্পিটেন্সি আমরা বলে আসছি যে এখানে এই বিষয়গুলো দেওয়া আছে যে অস প্র্যাকটিস যে আপনি কাজটা পারেন সেটার জন্য কি গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি, কোন দিকগুলো আপনার জানা থাকতে হবে সেটা এখানে আছে।
আন্ডারপিনিং নলেজ মানে আপনার সেই বিষয়ে যে আপনি নলেজেবল, আপনার থিওরিটিক্যাল জ্ঞান আছে, সেটা হচ্ছে কি আপনি এই পার্টটা যদি খেয়াল করেন তাহলে সেটা আপনি ফুলফিল করলে কি এখান থেকে পাস করে যেতে পারবেন, মানে এই পার্টটা। আর স্কিল হচ্ছে কি যে আপনি যখন সেটাকে ডেমনস্ট্রেট করতে যাবেন বা প্র্যাকটিস করতে যাবেন তখন কি আপনার এই বিষয়গুলো জানা থাকতে হবে। আর রিকোয়ার্ড অ্যাটিটিউড, সেটা তো আমরা গতকালকে আলোচনা করেছি যে আপনার অ্যাটিটিউড কেমন হতে হবে, হ্যাঁ সেটা হচ্ছে কি এখানে থাকবে। তো সাধারণত এটা আপনার একটা অকুপেশনের রিকোয়ার্ড অ্যাটিটিউড সবগুলোতে দেখবেন প্রায় সেমই থাকে। কারণ আপনি সেই কাজটা করতে গেলে আপনি যেই মানে স্পেসিফিক কোন একটা কাজ করতে পারেন, যেমন কেয়ার গিভিং এ আপনি প্রেসার মাপেন বা হচ্ছে আপনি টেম্পারেচার মাপেন, সব জায়গায় আপনার অ্যাটিটিউড কিন্তু কি সেমই থাকা লাগে। তো এইটা সাধারণত দেখবেন যে একই আছে। রিসোর্স ইমপ্লিকেশন, এটা হচ্ছে আপনার কি কি রিসোর্স লাগবে, তারপরে হচ্ছে মেথড অফ অ্যাসেসমেন্ট, এই পার্টটার উপরে কি কি ভাবে হচ্ছে অ্যাসেসমেন্ট নেওয়া যায়। যেমন কি রিটেন টেস্ট, ডেমনস্ট্রেশন, ওরাল কোশ্চেন অথবা কি পোর্টফোলিও। আচ্ছা, কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট হচ্ছে কি যে আপনার অ্যাসেসমেন্টের পরিবেশটা কেমন হতে হবে। তো এখানে যদি একটু দেখেন আরো ক্লিয়ার হবেন যে কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট মাস্ট বি ডান ইন এনএসডি অ্যাক্রিডিটেড অ্যাসেসমেন্ট সেন্টার, মানে যেখানে এনএসডি এর অনুমোদন আছে সেখানে আপনার অ্যাসেসমেন্ট হতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে সার্টিফাইড অ্যাসেসররা কি এসে আপনার অ্যাসেসমেন্ট নিবে। এছাড়াও কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট আর অনেক বিষয় আসে, জাস্ট এখানে কি সিএস এর এটা দেখার জন্য একটু মানে জেনে রাখেন এই তাই তো। তারপরে এখানে একসাথে এটা দেয় নাই, এই যে এখানে দেখেন 9 নাম্বার আছে, এটা এখানে দেয়া নাই, যাই হোক। অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্ট, অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্ট হচ্ছে কি যে আপনার ওভারঅল এটাকে কি হচ্ছে যাচাই বাছাই করে আপনার এই বিষয়টা যে আপনি শিখছেন এটা কাদের অনুমোদিত, হ্যাঁ, বা হচ্ছে এটা আপনি কম্পিটেন্ট হলে আপনি কি হবেন, এই বিষয়গুলো সাধারণত এখানে দেয়া থাকে। এই যে এনএসডিএ আপনি হচ্ছে আহ অনুমোদন করেছে, এই সব বিষয় এখানে লেখা আছে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। তো ওভারঅল আমাদের কোন বিষয়টা হচ্ছে জানা থাকতে হবে, এই যে ডিফারেন্ট কম্পোনেন্ট অফ অ্যান ইন্ডাস্ট্রি কম্পিটিটিভ স্ট্যান্ডার্ড, এই কম্পোনেন্ট গুলো হচ্ছে কি সবার মুখস্থ থাকতে হবে। এটা কোশ্চেনে আসে, মুখে জিজ্ঞাসা করে, অনেক ভাবে আসতে পারে। ঠিক আছে। তো আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম এটা হচ্ছে সিএস এর ভিতরে কি কি থাকে এই বিষয়গুলা বোঝার জন্য। আর আমাদের এই কম্পোনেন্টের নামগুলো হচ্ছে কি মুখস্থ থাকতে হবে। এখন এভিডেন্স গাইডের ভিতরে যে আরো 7টা আছে সেইটা মুখস্থ থাকলে ভালো। হ্যাঁ, সাধারণত ওইভাবে কোশ্চেনে আসে না, কিন্তু তারপরেও তো বলা যায় না যে যদি আপনাকে ধরে যে এভিডেন্স গাইডের ভিতরে কি কি থাকে, হ্যাঁ এটা জানা থাকলে ভালো। ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। এখন সিএস নিয়ে মোটামুটি তো আলোচনা এই পর্যন্তই, আমরা একটু বইয়ে যাই। বইয়ে দেখেন এখানে এই যে সিএস এর একটা স্যাম্পল দেয়া আছে। তো আমরাও একটা আপডেট সিএস থেকে এর জন্য দেখলাম, বইয়ের এটা তো অনেক আগের, এটার সাথে অনেক সময় মিলে না। ঠিক আছে, তো আমরা একটা আপডেট সিএস এ দেখলাম। সিএস শেষ। ঠিক আছে, টাস্ক অ্যানালাইসিস। তো এখন বলেন এই সিএস এর এখান থেকে কারোর কোনো কোশ্চেন আছে কিনা। স্যার আন্ডারপিনিং বলতে মেনলি কি বোঝানো হয়েছে? অন্তর্নিহিত মানে হচ্ছে আপনার কোর নলেজ বলে না, যে এই বিষয়টা পারতে গেলে আপনার এই জ্ঞানটা থাকতেই হবে। যেমন আপনি হচ্ছে ইলেকট্রিশিয়ান হবেন, আপনার ইলেকট্রিসিটি সম্পর্কে ধারণা থাকতেই হবে, না হয় কোথাও গিয়ে আপনি কাজ করবেন কানেকশন দেওয়ার পরে কি সবকিছু ফুটে গেছে, তাই না। তো মানে মেনলি যে বিষয়টা আমাদের জানতেই হয় ওটা হচ্ছে কি আন্ডারপিনিং। আন্ডারপিনিং এর বাহিরেও যে কিছু বিষয় থাকে না এমন না, কিন্তু ওগুলো কি কম জানলেও চলে। ওটা নিয়েও আপনাদের সামনে আছে, পড়ায় আসবে যে মাস্ট নো নলেজ কাকে বলে, শুড নো নলেজ কাকে বলে। ঠিক আছে, এগুলো সামনে আসবে আরো। মানে যদি আপনি বলতে যান যে আন্ডারপিনিং নলেজ হচ্ছে মাস্ট নো নলেজ, যে আপনার যে বিষয়টা জানতেই হবে। তারপর তাড়াতাড়ি শেষ করতে হবে, আজকে হচ্ছে এটা শেষ করে ফেলবো, কারণ সামনে থেকে তো আমাদের পড়ার গতি আরো বাড়াতে হবে, তাই না। You can carry on, sir. আচ্ছা, না আমি আসলে একটা না অনেকক্ষণ বললাম, তো আমার নিজেরই মাঝে মধ্যে সন্দেহ থাকে যে আপনারা কি আসলেই বুঝতে পারছেন কি পারছেন না। তো আপনারা কোশ্চেন কিছু থাকলে তো পরে করার কথা, বা ফাঁকে ফাঁকেও চাইলে করতে পারেন, অসুবিধা নেই। এখন সবার বিষয়টা আসলে জানা নাই, যেহেতু অনলাইন ক্লাস, দেখা যেত যে অফলাইন হলে একটা কোশ্চেন করলাম, হ্যাঁ মোটামুটি দেখেই বলে দেওয়া যায় যে সবাই বুঝতে পারলো কি পারলো না, তাই না। এখন তো জাস্ট একাধারে বলে গেছে অনেকক্ষণ ধরে, এটা কতটুকু কি বোঝা গেল সেটাই তো ফিডব্যাক নেওয়ার একটা বিষয় আছে।
আবার দেখা যায় যে আমাদের যেহেতু সময় স্বল্পতা, পরবর্তী দিনে এতটাও হচ্ছে ফুললি বিষয়টা আবার আমরা রিক্যাপ করতে পারি না, যাতে করে গতকালকে সব পড়া সবার বুঝে আসছে কি না সেটা আমরা আবার দেখি। এটা সাধারণত তো করা সম্ভব হয় না। আচ্ছা ঠিক আছে, তো কারোর কোশ্চেন না থাকলে আমরা কন্টিনিউ করি। আমাদের বই দেখি যে টাস্ক অ্যানালাইসিস, হ্যাঁ, আমাদের 23 নাম্বার পেজে সবাই চলে আসেন। আচ্ছা, আমাদের উপস্থিতি তো মোটামুটি আছে, অনেকে দেখছি যে জয়েন করেন আবার বের হয়ে যান, সম্ভবত নেটে প্রবলেম। আচ্ছা, তো টাস্ক অ্যানালাইসিস কি? The content of a learning session needs to reflect the learning outcome and assessment criteria. তো একটা বিষয় যখন কি আপনি শেখাতে যাবেন, তখন হচ্ছে কি সেখানে আপনার লার্নিং আউটকাম কি কি হবে, মানে ওই যে আমরা বলেছিলাম কি শিখন ফল এবং তার অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, যে সে যখন এটাকে কোথাও কি প্রুফ করতে যাবে যে সে আসলে এই কাজটা পারে কিনা, বা কি আমাদের পারফরমেন্স ক্রাইটেরিয়া, সে জবগুলো শিখতে পেরেছে কিনা, সেইটা হচ্ছে কি যেন আপনার ট্রেনিং এর ভিতরে উঠে আসে। হ্যাঁ, ট্রেনার নিডস টু এক্সামিন দ্য লার্নিং আউটকাম কেয়ারফুলি এন্ড আইডেন্টিফাই দ্য স্কিল এন্ড ইনফরমেশন দ্যাট দ্য লার্নার নিডস টু ডেমনস্ট্রেট, হ্যাঁ, কম্পিটেন্ট। যে আপনার হচ্ছে একটু আগেও কিন্তু এটা আমরা দেখলাম যে আপনি যখন কি একটা দক্ষ এই বিষয়টা আপনি কোথাও দেখাতে যাবেন, আপনি অ্যাসেসমেন্টে যাবেন, তখন হচ্ছে কি আপনার যে লার্নিং আউটকাম গুলো ছিল, আপনার যেই বিষয়গুলো শেখার ছিল, সেগুলো আপনি যথাযথভাবে শিখে আসছেন কিনা, এটা হচ্ছে কি একজন ট্রেনারের দায়িত্ব। হ্যাঁ, তো টাস্ক অ্যানালাইসিসটা আসলে করবে কিভাবে, যে একজন স্টুডেন্টকে যখন কি সে অ্যাসেসমেন্টে বসাবে, বা শুধুমাত্র আসলে অ্যাসেসমেন্ট টার্গেট হয় বিষয়টা এমন না, যে ওভারঅল সে সেই কাজগুলো হচ্ছে শিখতে পারবে, সেটার জন্য তার লার্নিং আউটকাম যা যা হওয়া উচিত তা তা হচ্ছে কি তার সেই সেশনের ভিতরে থাকতে হবে, ঠিক আছে। তারপর দেখেন টাস্ক অ্যানালাইসিস ইনভলভ টেকিং এ কমপ্লেক্স প্রসেস এন্ড ব্রেকিং ইট ডাউন ইনটু সিরিজ অফ সিম্পল স্টেপস টু কমপ্লিট দ্য টাস্ক সাকসেসফুলি। তো ওভারঅল আমরা এখান থেকে কি বুঝলাম, যে আপনার একটা জব যখন থাকে সেটা কি সরাসরি প্রথমেই কিন্তু আমরা বুঝতে পারি না যে এটা আসলে আমরা কিভাবে করব। তো সেটাকে এমন ভাবে লার্নিং আউটকাম গুলো সাজাতে হবে যে ওভারঅল যেন কি তারা এই একটা বড় একটা কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে শিখে হচ্ছে কি বের হতে পারে। তো এই টাস্ক অ্যানালাইসিসটা পরে আরো কাজে আসবে, আপনারা হচ্ছে যখন এভিডেন্স তৈরি করবেন, হ্যাঁ, ওখানে টাস্ক অ্যানালাইসিস করতে হবে, সেই অনুযায়ী কি আপনার ইউনিট ডেলিভারি প্ল্যান, সেশন প্ল্যান, লেসন প্ল্যান এগুলো তৈরি করতে হয়, ঠিক আছে। তো আপনি যখন একটা জিনিস শিখাতে যাবেন আপনার হচ্ছে ট্রেনিদেরকে, তখন এই জিনিসগুলোকে আপনার মাথায় থাকতে হবে। তো দেখেন এখানে বইয়ের ভিতরে কয়েকটা স্টেপ দেওয়া আছে, যে একজন ট্রেনার, some of the points that a trainer needs to consider when carrying out task analysis। মানে আপনি যখন একটা টাস্ক অ্যানালাইসিস করতে যাবেন, মানে ওই যে আমরা এতক্ষণ যেটা জানলাম যে লার্নারদেরকে শেখানোর জন্য যখন আপনি একটা কি জবকে সাজাবেন যে এটা কিভাবে ডেলিভার করা যায়, তখন আসলে কি কি বিষয় আপনার কি ধারণা থাকতে হবে এবং কি কি বিষয় মাথায় রেখে আপনার কাজটা করতে হবে। এখানে দেখেন সেফটি, অবশ্যই হচ্ছে কি আপনার সেফটি মেনটেন করতে হবে, তাদেরকে নিরাপত্তা মেনটেন করতে হবে, ঠিক আছে। এটা আমরা সবাই জানি, আর ব্যাখ্যা না করলাম। কোয়ালিটি হচ্ছে কি যে তার কাজটা হচ্ছে কি রিকোয়ার্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী কি কোয়ালিটিফুল হচ্ছে কিনা, মানে ওই যে আপনার সিএস এ যে বিষয়গুলো উল্লেখ করা আছে, যে পারফরমেন্স ক্রাইটেরিয়া দেওয়া আছে, বা আপনার ইন্ডাস্ট্রিতে কি যেই ভাবে হচ্ছে কি এই কাজটার আউটপুট চাওয়া হয় ওই ভাবে হচ্ছে কি তার কোয়ালিটিটা এনশিওর হচ্ছে কিনা। অনেক সময় কি আপনারা অনেকে অ্যাসেসমেন্টে দেখবেন যে তার হচ্ছে কি কাজটা সে মোটামুটি পারে কিন্তু কি কম্পিটেন্ট হয় নাই, কেন হয় নাই, যে তার কাজটা হচ্ছে সেই ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ফুলফিল করতে পারেনি, ঠিক আছে। তারপর আছে কি ইনক্লুড দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অফ ডিটেল। হ্যাঁ, যে আপনার কাজটা শেখার জন্য সেখানে কি কি বিষয় হচ্ছে আপনার ফুটনোট থাকতে পারে, সেখানে কিছু হচ্ছে তথ্য দেওয়া থাকতে পারে, সেটা আপনার টাস্ক অ্যানালাইসিস এটা আপনি করবেন আপনার মতো করে। নট টু মাচ আর নট টু লিটল, মানে হচ্ছে খুব কম না খুব বেশিও না, সেটার জন্য কি স্টুডেন্টরা দেখে সেখান থেকে বুঝতে পারে। ইউজ সিম্পল ল্যাঙ্গুয়েজ, আপনি সাধারণ স্বাভাবিক ভাষা ব্যবহার করবেন, খুব বেশি সাহিত্যিক ভাষা বা হচ্ছে খুব কঠিন ভাষা ব্যবহার করলে কি এটা যেহেতু সবার জন্য, সবাই যেন কি সহজে বুঝতে পারে। ইনক্লুড হিন্টস এন্ড টিপস টু মেক দ্য টাস্ক ইজিয়ার, মানে আপনি একটা যখন কাজ শিখাবেন সেইখানে কি আপনি যেহেতু সেই বিষয়ে অভিজ্ঞ, সেটার জন্য আপনার যত হিন্ট টিপস আছে, যে কোন ভাবে কোন শর্টকাটটা অবলম্বন করলে বা হচ্ছে কোন বিষয়টা মাথায় রাখলে আপনার এই কাজটা কি সহজে হচ্ছে সম্পূর্ণ হয় বা এটায় কোনো ভুল থাকে না, ওটা তো আপনি ভালো জানেন, ওটা সহ শিখাবেন। আরেকটা বিষয় কি থাকতে হয়, ইউজ এনি গ্রাফিক্যাল এইডস দ্যাট ইনক্রিজ আন্ডারস্ট্যান্ডিং, মানে হচ্ছে কি আপনার কোনো ছবি ডায়াগ্রাম
হ্যাঁ, তারপরে হচ্ছে কোনো ভিডিও, এগুলো যদি কোনো কিছু কি আপনার অ্যাড করা লাগে তাহলে কি আপনি অ্যাড করে দিবেন। ঠিক আছে? তো আহ এই টপিক গুলো হচ্ছে কি আপনার মুখস্থ থাকা লাগবে। ঠিক আছে? তো কখনো কখনো কি এটা আপনার ইয়েতে চলে আসে, কোশ্চেনে চলে আসে যে একজন ট্রেনার হিসাবে যখন আপনি টাস্ক অ্যানালাইসিস তৈরি করতে যাবেন তখন কোন কোন বিষয়গুলোকে আপনাকে কনসিডার করতে হবে। এটা ধরেন কোশ্চেন আসলো, তখন কি আপনার এই আনসার গুলো দিতে হবে। এখন এত বিস্তারিত না দিলেও চলবে। হ্যাঁ, আপনি দিলেন কি সেফটি, কোয়ালিটি, অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অফ ডিটেল, ইউজ সিম্পল ল্যাঙ্গুয়েজ, ইনক্লুড হিন্টস এন্ড টিপস, হ্যাঁ, ইউজ এনি গ্রাফিক্যাল এইডস, এরকম করে দিলেও কি আপনি সেটার নাম্বার পাবেন। তো এইটা হচ্ছে কি সবাই মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে? তো এখানে টাস্ক অ্যানালাইসিস নিয়ে এতটুকুই আলোচনা। এরপরে আছে হচ্ছে আমাদের কারিকুলাম ডকুমেন্টস। তো এই কারিকুলাম ডকুমেন্টস বা আমরা ওই যে সিবিসি দেখেছিলাম, এটা নিয়ে কিছু ডিসকাশন আমাদের থাকে। তো আমরা একটু দেখি যে কারিকুলাম ডকুমেন্টস কাকে বলে। তো দেখেন, সাধারণত আমরা কারিকুলাম বলতেও হচ্ছে কি ওই যে সিলেবাস ওইটার আশেপাশের কোনো কিছুকেই বুঝি। তো আমরা আলোচনা যাওয়ার আগে যদি একটু চিন্তা করি, আচ্ছা, আপনাদের কাছ থেকেই নেই যে আপনারা হচ্ছে এই কারিকুলাম আর হচ্ছে সিলেবাস কোনটা বলতে কি বুঝেন? হ্যাঁ, এমনিতেই নিজের ভাষায় যে যতটুকু পারেন একটু বলেন দেখি একজন। শোনা যাচ্ছে আমার কথা? সবাই একদম চুপচাপ। স্যার আমি বলি যে ইকো হচ্ছে, মাইক অফ করে একজন বলতে হবে। জি, হ্যাঁ, কন্টিনিউ করেন, যে কোনো একজন বললেই হবে, অসুবিধা নেই। স্যার কারিকুলাম বলতে তো আমরা কিছুটা সিএস কেই বুঝি, যেমন যে আমরা ওই বিটিবির কোন কারিকুলাম ফলো করি এরকমটা, বা এনএসডি কারিকুলাম ফলো হ্যাঁ, করি আমি আমি ওইটা অনুযায়ী চাচ্ছিলাম যে পড়াই। আপনারা হচ্ছে ট্রেডিশনাল লার্নিং এর উপরে চিন্তা করেই বলেন, যে ওখান থেকে দেখি যে আমরা কিছুটা ম্যাচ করতে পারি কিনা। মানে সিএস বা কি বুঝায় ওটা না, আপনি আর কি কি বুঝেন ওই ওই অনুযায়ী যদি একটু বলেন, মানে নিজের ভাষায় যেটা বলে আর কি। যে আমরা এতদিন শুনে আসছি না যে আমাদের আহ আমাদের এই যে পড়াশোনাটা এটা একটা কারিকুলাম অনুযায়ী হয়, আমাদের এই যে ক্লাসটা হচ্ছে এটা কি একটা সিলেবাস অনুযায়ী হয়। তো সেটা বলতে আমরা আসলে কি বুঝি? যে বিটিবি বা এনএসডি এর যে আমরা কারিকুলামটা ফলো করি বা স্ট্যান্ডার্ডটা মেনটেন করি, সেটা এরকমটা গেছে। এটা হচ্ছে, তো আপনি একটা কারিকুলামের নাম বললেন যে তারা হচ্ছে কারিকুলাম মানে প্রোভাইডার, হচ্ছে তারা যে একটা কারিকুলাম দেয়। আচ্ছা, যাই হোক, তো সাধারণত আমরা কি কারিকুলাম বলতে হচ্ছে বুঝি কি যে আমাদের লার্নিং স্ট্রাকচারটা কেমন হবে, যে আসলে আমরা শিখবো কিভাবে। ঠিক আছে? যে যেমন বিটিবি আপনি বলছেন, ঠিক আছে, বিটিবি হচ্ছে কি তাদের কারিকুলামটা সাধারণত কারিগরি শিক্ষা ভিত্তিক হচ্ছে থাকে। যে বিটিবির কারিকুলামে যদি আপনি যান সেখানে কি কারিগরি শিক্ষাটা আপনাকে প্রায়োরিটাইজ করবে। সেখান থেকে আমরা এই যে টিবেট সেক্টর নিয়ে তো অনেক আলোচনা হলো। আবার আপনি ট্রেডিশনাল লার্নিং এ যান, আপনার সেইখানে হচ্ছে কি আপনার কারিকুলাম এমন থাকবে যে ক্লাসরুম থেকে কি আপনি সবকিছু শিখে বের হতে পারবেন না। দেখা যায় কি আমাদের আবার এই আলাদা কি টিউটর লাগে, আমাদের হচ্ছে কোচিং লাগে, তাই না? তারপরে হচ্ছে আপনি যদি আবার সিলেবাসে যান তাহলে সিলেবাসে কি যে আপনার যে যে বিষয়গুলো আপনি সারা বছর ধরে শিখবেন সেখানে হচ্ছে কি আপনার সিলেবাসে সেগুলো ইনক্লুড থাকে। তো ওভারঅল চিন্তা করলে কারিকুলাম হচ্ছে যে আপনি যে যে বিষয়গুলো বা যে যে কাজগুলো আপনার হচ্ছে জানা থাকতে হবে বা শিখতে হবে, সেটা আসলে শিখবেনটা কিভাবে। হ্যাঁ, এইটা হচ্ছে আপনার কারিকুলামের অংশ। আর হচ্ছে সিএস হচ্ছে কি যে এটা তো আমরা বা একটু হচ্ছে আগে কোন আলোচনা কোন করলাম। জিনিসগুলো ওই কারিকুলামের মধ্যে রাখা হবে, কোন কোন জিনিসগুলো শিখাবো আমি, এরকমটা। হ্যাঁ, কোন কোন জিনিসগুলো শেখাবো সেটাও ইনক্লুড থাকে। ওটার হচ্ছে মেইন মানে উদ্দেশ্য থাকে হচ্ছে যে এই বিষয়গুলো আমি হচ্ছে একটা ট্রেনিং ইনস্টিটিউটে যখন কোর্স হিসাবে তাদেরকে হচ্ছে কি আমি প্রোভাইড করব, সেটা আমি করব কিভাবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার কারিকুলাম ডকুমেন্ট বা সিবিসির ভিতরে থাকে। ঠিক আছে? তো
এটা আমরা হচ্ছে একটু ইয়ে করি, আমরা জাস্ট একটু আলোচনা করলাম এই কারণে। এখন ধরেন একটু পড়লে সহজে বুঝতে পারবেন যে কারিকুলাম ডকুমেন্ট রিপ্রেজেন্টেড অফ এ সেট অফ কম্পিটেন্সিজ আন্ডার দ্য ন্যাশনাল টেকনিক্যাল ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। এখন এটা আপনার বিটিবির আন্ডারে কি এনটিবিকিউএফ হয়, আবার কি এনএসির আন্ডারে বিএনকিউএফ হবে, ওটা সমস্যা নাই। দোজ কম্পিটেন্সিজ আর ইউজুয়ালি রিটেন অ্যাজ ইউনিট অফ কম্পিটেন্সি ইন competency standards document. These documents are endorsed by the relevant industry skill council. তো ওভারঅল আমরা কি বুঝতে পারলাম যে একটা ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল থাকে, তারা হচ্ছে কি করে একটা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড তৈরি করে, মানে হচ্ছে কি আমাদের এই জব গুলো হচ্ছে আমাদের জানতে হবে, সেটার জন্য কি একটা আউটলাইন তৈরি করে। তো সেটার উপরে ভিত্তি করে তারা হচ্ছে কি একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে, যে এই ফ্রেমওয়ার্ক মেনটেন করে কি আমাদেরকে এই কাজগুলো শেখানো হবে বা এই বিষয়গুলো আমাদের পড়ানো হবে, তাই না? তো এইটা হচ্ছে মূলত কারিকুলাম ডকুমেন্ট। আমরা দেখি বইয়ে কি বলছে। আচ্ছা, বইয়ে এটা নিয়ে আহ, এই যে এখানে দেখেন কি লিখছে। আমাদের ওই সিএসআর সিবিসির মধ্যে হচ্ছে আমরা যখন ডিফারেন্সিয়েট করি এখানে এটা আসে সেই হিসাবে। দেখেন, এ কারিকুলাম ইন্টারপ্রেটস দ্য ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড সো দ্যাট ইট ক্যান বি ডেলিভার্ড এজ এ কোর্স ইন টিবেট ইনস্টিটিউশন। মানে হচ্ছে কি যে কারিকুলাম ডকুমেন্টে আপনি কি পাবেন, আপনার কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটার আরো কি ব্যাখ্যা পাবেন, এমন ভাবে কি ব্যাখ্যাটা পাবেন যে সেটা ফলো করলে আপনি যখন একটা টিবেট ইনস্টিটিউশনে আপনি সেটা কোর্স হিসাবে পড়াতে যাবেন, তখন কি আপনার সেটা হেল্প হবে। ঠিক আছে? তো সেই হিসাবে আমরা দেখতে পারি যে সিএসটা হচ্ছে কি আপনার স্টুডেন্টদের জন্য, আর সিবিসিটা হচ্ছে কি টিচারদের জন্য বেশি কাজে লাগে। আচ্ছা, আমরা একটা সিবিসি ওপেন করে দেখি। সিবিসিরও কম্পোনেন্ট আছে, ওটা আমাদের মুখস্থ করতে হবে। ধরেন আমাদের কোনটার সিবিসি ওপেন করব বলেন? কোথায়? তাড়াতাড়ি বলতে হবে না, যে কোনো একটা ওপেন করলেই তো হয়। আচ্ছা, এই যে ডিজিটাল মার্কেটিং, এই যে একটা সিবিসি দেখতেছি, এটাই ওপেন করলাম আমি। তো দেখেন এগুলো আবার সিবিসি অনেকগুলো বাংলাতে করা, বেশিরভাগই বাংলা। তো কম্পিটেন্সি বেসড কারিকুলাম, সিবিসি, ডিজিটাল মার্কেটিং, লেভেল 3 সবকিছুই প্রায় কাছাকাছি। দেখেন একটা সিএস এর স্ট্রাকচারের সাথে অনেকটা মিল আছে। হ্যাঁ, কিন্তু এই যে একটু খেয়াল করে দেখেন, প্রথমেই আমাদের এই যে কোর্স ডিজাইন, এটার ভিতরে কি কি আছে, কোর্সের বিবরণ, হ্যাঁ, তারপরে কি শিখন ফল, এখান থেকে সে কি শিখতে পারবে, হ্যাঁ, তারপরে এখানে হচ্ছে কি তার কি কি বিষয় সেখানে আছে। এগুলো আমরা ইংরেজিতে দেখে অভ্যস্ত, তো ওই একই বিষয় যে তার হচ্ছে কোর্স মডিউল বা হচ্ছে কোর্স আউটলাইন, এগুলো হচ্ছে বাংলায় লেখা। আমাদের মূলত দেখবো হচ্ছে এখানে। তো দেখেন আরো অনেকগুলো বিষয় থাকে, এগুলো আমাদের খুব একটা মুখস্থ করার কিছু না, যে কোর্স ডেলিভারি কিভাবে করবে, প্রশিক্ষণ কিভাবে দিবে, এগুলো আবার কিন্তু এখানে দেয়া আছে। এই যে সিএস এর মতো দেখেন এখানেও কিন্তু ভাগ করা আছে, যে আপনার ইউনিট অফ কম্পিটেন্সিটা কোনটা ছিল, সেটার কোড কি, হ্যাঁ, তার মডিউলের শিরোনামটা কি, মডিউল ডেসক্রিপশন কি। এখন দেখেন মডিউল ডেসক্রিপশন আবার কি আপনি সিএস এ গেলেও কিন্তু পান। এখানে সেটাকে কি বলে? ইউনিট ডেসক্রিপ্টর। একই কথা, মানে হচ্ছে আপনার ইউনিটটা হচ্ছে ছিল ওভারঅল একটা ইউনিটের উপরে, সেটাকে ডেসক্রিপশন। আবার এখানে ওনারা কি করে সিবিসি তে, যে ওই ইউনিট ডেসক্রিপ্টরটাকেই আলাদাভাবে কি মডিউল বলে। এই দুইটার সেম কথাই, যে আপনার হচ্ছে ইউনিট ডেসক্রিপ্টরে যা থাকে মডিউল ডেসক্রিপ্টরে তাই থাকে, জাস্ট কি ভাষার একটু ডিফারেন্স থাকে। হ্যাঁ, তারপর ধরেন এই যে কতক্ষণ ধরে শেখানো হবে, এটাও কিন্তু সেমই পাবেন। আপনি যদি সিএস খুলে দেখেন, ওইটার সিএস এও যা থাকবে এখানেও তাই থাকবে। হ্যাঁ, তো শিখন ফল, এই যে এই জিনিসটা হচ্ছে কি নতুন, তাই না? যে আপনার এখানে যেহেতু এটা আপনি শেখানোর ক্ষেত্রে যে এই ডকুমেন্টটা ব্যবহার করবেন, তো সেখানে আপনার শেখার পরে স্টুডেন্টরা কি কি হচ্ছে জানবে সেটা হচ্ছে এখানে দেয়া আছে। তারপরে কি দেখেন, এই যে এখানে তার অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, মানে হচ্ছে কি সে যেহেতু এটা কাজটা করছে, তার আবার কি কাজটাকে প্রমাণ করতে হবে যে সে এই কাজটা শিখতে পারলো কি পারলো না। তো সবসময় আসলে কি আমাদের অ্যাসেসমেন্ট বলতে আমরা যেটা বুঝি যে আমাদের ফাইনালি একটা অ্যাসেসমেন্টে বসবো, জিনিসটা কিন্তু ওইটার উপরে টার্গেট করে যে আমরা সবকিছু শিখি, বিষয়টা তো এমন না। যে আমরা প্রতিদিনই কি কিছু কিছু কাজ শিখি, ওই যে আমরা টাস্ক অ্যানালাইসিস থেকে যেটা বুঝলাম, যে ব্রেক ডাউন করা হয় আমাদের কি ছোট ছোট ভাবে কাজগুলো আমরা শিখি। তো সেটা শিখে আমাদের হচ্ছে দেখাতে হবে না যে আমরা একটা সার্টেন ক্রাইটেরিয়া ফুলফিল করতে পেরেছে কিনা, তাই না? তো এখানে দেখেন প্রত্যেকটাতে এরকম কি অ্যাসেসমেন্ট মানদণ্ড বা কি অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, হ্যাঁ, কন্ডিশনাল রিসোর্সেস, মানে কি আপনি কি কি জিনিস আপনার থাকতে হবে আপনার কাছে এই কাজটা শিখতে গেলে, কন্টেন্টস মানে কি 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 বিষয়বস্তু আপনার জানা থাকতে হবে, প্রশিক্ষণ পদ্ধতি কিভাবে কি প্রশিক্ষণ দেওয়া হবে, অ্যাসেসমেন্টটা কিভাবে হবে। ঠিক আছে?
তারপরে শিক্ষণফল 2 ধরেন কি আপনার ওখানে যদি এলিমেন্ট অফ কম্পিটেন্সিতে যান, এগুলো হচ্ছে কি এক একটা ভাগ করে দেয়া। এটা ধরেন শিক্ষণফল 1, এটা 2, 3, 4, 5 এইভাবে হচ্ছে সিবিসিটা ডিজাইন করা হয়। তো আমাদের মূল লক্ষ্য হচ্ছে কি যে এই সিবিসির ভিতরে কি কি জিনিস থাকে এটা হচ্ছে জাস্ট আমরা একটা সামারি জাস্ট জানবো, এবং আমরা একটা তো ওভারঅল ধারণা পেয়ে গেলাম যে সিবিসি আসলে কি জিনিস এবং এর ভিতরে কি কি থাকে। মুখস্থ করার বিষয় হচ্ছে যে এটা, যে a curriculum document with a competency based training and assessment system provides the following information। এটা হচ্ছে আপনার মুখস্থ করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে কম্পোনেন্টস অফ হচ্ছে কি সিবিসি। এখানে কম্পোনেন্টস অফ সিবিসি দেয়া নাই, আপাতত আমরা এটা একটু দেখি। এটা আমরা মোটামুটি অলরেডি সব বিষয়গুলো জানি। দেখেন, দ্য নেম এন্ড নাম্বার অফ দ্য মডিউল এন্ড ইউনিট অফ কম্পিটেন্সি, এটা আমরা অলরেডি জানি যে সেখানে নাম থাকে, ইউনিট কোড থাকে, হ্যাঁ, নমিনাল ডেলিভারি আওয়ার থাকে, জেনারেল ডেসক্রিপশন মানে কি আমাদের মডিউল ডেসক্রিপটর যেটা ছিল, ইনফ্রিকুয়েন্ট নলেজ এন্ড স্কিল, এটাও কি লাগলে ওখানে দেয়া থাকবে যে আপনার আগে থেকেই কোনো বিষয়ে জানা থাকতে হবে কিনা এই বিষয়টা শেখার জন্য। হ্যাঁ, রিলেশনশিপ টু ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, আমরা তো এটা অলরেডি আলোচনা করলাম যে আপনার সিএস এর সাথে কি সেটার মিল থাকতে হবে। যে এখানে যদি আমরা এই যে খেয়াল করি যে সিএস এর সাথে মিলটা কোথায়, যে এখানে তার হচ্ছে শিক্ষণফলে অ্যাসেসমেন্ট মানদণ্ডতে বা অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াতে যে এই টপিক গুলো আছে, এইটা যদি আপনি সেটার সিএস এর পারফরম্যান্স ক্রাইটেরিয়াতে যান তাহলে হচ্ছে কি এই সেকেন্ড এলিমেন্টের হচ্ছে কি এই যে নাম হচ্ছে এটা, সেটার পারফরম্যান্স ক্রাইটেরিয়া গুলো হচ্ছে কি এটা। ঠিক আছে, এতটুকু হচ্ছে রিলেশন তো আমরা হচ্ছে বুঝতে পেরেছি, তাই না? এটা কি আবার আলাদা করে বের করে দেখাতে হবে? সবাই কি বলেন? স্যার আরেকবার দেখান, একটু কনফিউজিং মনে হচ্ছে, যদি একটু দেখান তাহলে উপকার হবে। আচ্ছা, এটা ধরেন আমি পাশাপাশি যেটার সিবিসি বের করা ওটার আমি সিএস টাও বের করি, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। এটা ধরেন ওই সেম অকুপেশনের হচ্ছে কি সিএস, এটা আমাদের কোন ইউনিট ছিল? নেগোসিয়েশন দক্ষতা অনুশীলন করো। হ্যাঁ, আমরা এখানেও ধরেন যাই, এই যে নেগোসিয়েশন দক্ষতা অনুশীলন করো। কর্মস্থলে নেগোসিয়েশনের কাজের পরিকল্পনা করবে, এটা আমরা দেখি প্ল্যান নেগোসিয়েশন। আচ্ছা, এটা একটু ভিন্ন করে করা আছে, যাই হোক। এখানে দেখেন পারফরম্যান্স ক্রাইটেরিয়া কয়টা? 5টা না? এই যে দেখেন এখানে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া কয়টা? 5টা। একটু আরো যদি ভিতরে দেখেন, নেগোসিয়েশনের প্রস্তুতির জন্য তথ্য শনাক্ত করে পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা দেখেন, ইনফরমেশন অন প্রিপেয়ারিং ফর নেগোসিয়েশন ইজ আইডেন্টিফাইড এন্ড ইনক্লুডেড ইন দ্য প্ল্যান। হ্যাঁ, আপনার কথাগুলো কি জাস্ট একটু ঘোরানো, একটা হচ্ছে কি আপনার অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আর একটা হচ্ছে কি পারফরম্যান্স ক্রাইটেরিয়া, দুইটারে সিমিলার, এখন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ঠিক আছে, এখন ক্লিয়ার? জি তাইলে স্যার। আপনাদের যেই অকুপেশন আছে ওইটার সিবিসি ডাউনলোড করতে পারেন, ওই ওয়েবসাইট তো আমি লিংকও দেওয়া আছে গ্রুপে। তারপরে হচ্ছে আপনার এই যে লেভেল 4 যে পড়ছেন সিবিটিআই, এটারও কিন্তু কি সিবিসি আছে, ওইটাও কি আপনারা ডাউনলোড করে এগুলো দেখতে পারেন। এটা যদিও মুখস্থ করার বা তেমন কোনো বিষয় না, এটা জাস্ট এই বিষয়গুলো আপনার জানা থাকলো, হ্যাঁ, পরবর্তীতে এটা হচ্ছে কাজে লাগবে। বা এই যে আপনি একজন হচ্ছে আপনাদের তো একটা ইউনিটি আছে যে সিবিএলএম হচ্ছে কি লিখতে হবে বা সিবিএলএম ডেভেলপ করতে হবে। সিবিএলএম ডেভেলপ করতে গেলে এই খুঁটিনাটি বিষয়গুলো হচ্ছে জানা থাকতে হয়। হ্যাঁ, তখন হচ্ছে আপনার এটা কাজে লাগবে যে আপনি এই তথ্য কই পাবেন, ওই তথ্য কই পাবেন। ঠিক আছে, তো এটা আমরা মোটামুটি বুঝলাম। তো আপনার হচ্ছে কম্পোনেন্টস গুলো ইংরেজি সিবিসি হলে ভালো হতো, এটা বোধ হয় বাংলা। তারপরেও দেখেন এখানে একটু জাস্ট কম্পোনেন্ট গুলো এখান থেকে খেয়াল করে রাখেন যে একটা সিবিসির কম্পোনেন্ট কি হয়, অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, হ্যাঁ, রিসোর্সেস, তারপরে হচ্ছে কি বিষয়বস্তুর হচ্ছে ইংরেজি কি এখানে কন্টেন্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে প্রশিক্ষণ পদ্ধতি, অ্যাসেসমেন্ট পদ্ধতি, এইগুলো আপনারা একটু মুখস্থ করে রাখবেন যে সিবিসির কম্পোনেন্ট হচ্ছে কি এখানে এই 5টা ধরেন দেয়া আছে না, এই 5টাই আপাতত মুখস্থ করে রাখলেন তাহলে না, এটা সাধারণত আসে না, কিন্তু যদি চলে আসে যে সিএস এর কম্পোনেন্ট যেরকম আপনাকে ধরলো সিবিসি এর কম্পোনেন্টও কিন্তু ধরতে পারে। ঠিক আছে, তো আমরা তো এখন জানি যে কোন বিষয়টার ভিতরে কি কি আলোচনা থাকে, এটা আমরা একটু আরেকবার ডিভিশন দিলেই হচ্ছে মাথায় থাকবে, কিন্তু এই কম্পোনেন্ট গুলো কি মুখস্থ থাকা লাগে। ঠিক আছে, এটা আমি আপনাদের একটা দিব, মাস্ট নো কিছু বিষয় হচ্ছে আপনাদের একটা শীট দিব, ওটার ভিতরে সম্ভবত এটা দেয়া আছে।
তো ওখান থেকে দেখে আবার পরবর্তীতে প্র্যাকটিস করতে পারবেন। এখন এটা হচ্ছে আপনারা নোট করে রাখেন, ঠিক আছে? এটা অন করা। আমার এখান থেকে তো দেখেন, আশা করি এখন আমাদের এই যে সিবিসি, সিএস এইগুলো নিয়ে আমরা মোটামুটি ক্লিয়ার, ঠিক আছে? তো এখানে আমরা কি দেখলাম যে সিবিসির ভিতরে কি কি থাকে, এইটা হচ্ছে আপনাদের এখানে দেয়া আছে। আচ্ছা, এটা আপনারা যদি বইয়ে দেখেন, বইয়েও কিন্তু এই তথ্যগুলো পাবেন। এই যে, ঠিক আছে, বইয়ের যদি 24 নাম্বার পেজে চলে যান, সেখানে কি একটা সিবিসির ভিতরে কি কি ধরনের ইনফরমেশন থাকে সেটা এখানে লেখা আছে, এবং কম্পোনেন্ট গুলো লেখা নাই, ওটা তো আপনাদেরকে দেখালাম। ওইটা জাস্ট ওই 4-5টা কম্পোনেন্ট, তো ওইটা আলাদাভাবে লিখে রেখেন। আর এটা হচ্ছে কি আপনাদের জানা থাকতে হবে যে সিবিসি তে বা আপনাদের কারিকুলাম ডকুমেন্টে কি কি থাকে। আচ্ছা, তো মোটামুটি আমরা আলোচনা করে ফেলেছি কারিকুলাম ডকুমেন্ট নিয়ে। হ্যাঁ, এই যে এখানে কিছু জিনিস দেওয়া আছে দেখেন, যে দুইটার হচ্ছে কি আপনার ডিফারেন্সিয়েট করতে বলে, যে কম্পিটেন্সি বেসড কারিকুলাম আর হচ্ছে কি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এটার ভিতরে আসলে ডিফারেন্স কি কি। তো এখানে দেখেন, ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বাকি সিএসএ কি কি থাকে। হ্যাঁ, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী ইউনিট অফ কম্পিটেন্সি গুলো ধারাবাহিকভাবে বর্ণনা করা থাকে, মানে কি সিরিয়ালি আপনার ইউনিট অফ কম্পিটেন্সি গুলো সেখানে থাকে, যে আপনার যেইভাবে শিখতে হবে সেইভাবে। যেমন হচ্ছে আমরা দেখে আসলাম যে জেনেরিক কম্পিটেন্সি, সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি, মানে কি আপনার যেইভাবে এই বিষয়টা আয়ত্ত করলে আপনি একজন কি কম্পিটেন্ট হবেন সেইভাবে দেয়া থাকে। হুম। তারপর আছে কি ইট ইজ ইন্ডাস্ট্রি পার্সপেক্টিভ ট্রেনিং ডকুমেন্ট বেস, মানে হচ্ছে কি যে আপনার ট্রেনিং করানোর জন্য যে যে বিষয়গুলো কি জানা থাকতে হবে সেটাকে ওখানে থাকে, বা আপনার জবটা ডান করতে গেলে যে যে বিষয় জানা থাকতে হবে সেটা থাকে, সেটা আমরা অলরেডি জানি। রিকোয়ার্ড ফর ট্রেনার এন্ড ট্রেনি, এটা আমরা তো একটু আগে বললাম যে আপনার হচ্ছে কি স্টুডেন্টদের জন্য এটা লাগে, আর ট্রেনারের জন্য তো লাগবেই। হ্যাঁ, ডেভেলপ অ্যাজ পার ইন্ডাস্ট্রি ডিমান্ড, এটাও কিন্তু কি আমরা গতকালকে বলেছি যে আপনার ম্যাক্সিমাম আপনার কাজের ক্ষেত্র যেটা হবে সেইখানে গিয়ে আপনার স্পেসিফিকলি যে যে কাজগুলো পারতে হবে জানতে হবে সেটাই কিন্তু আপনার সিএস এ থাকে, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে বিষয়, এটা আপনার মানে কি মাথায় থাকতে হবে যে আমাদের সিএস তৈরি করার হচ্ছে কি উদ্দেশ্য, এটাও একটা কি বড় একটা কারণ। তারপরে দেখেন, এটা আমরা কিন্তু পড়ছি কি যে পার্থক্য কি। হ্যাঁ, আর কারিকুলাম ডকুমেন্ট বা হচ্ছে কি কম্পিটেন্সি বেসড কারিকুলাম বা সিবিসি, এটা হচ্ছে কি থাকে ইমপ্লিমেন্টেশন গাইড অফ এ ইউনিট অফ কম্পিটেন্সি, মানে হচ্ছে কি আমরা সেখান থেকে ইউনিট অফ কম্পিটেন্সি পেলাম, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেশন গাইড, মানে এটা আমরা কিভাবে প্রয়োগ করবো বা শেখাবো। হ্যাঁ, ইট ইজ এ ট্রেনার্স প্রোভাইডিং পার্সপেক্টিভ ডকুমেন্ট, ট্রেনিং প্রোভাইডার্স পার্সপেক্টিভ ডকুমেন্ট, মানে হচ্ছে আপনার এখানে কথাগুলো ওইভাবে লেখা থাকবে যে আপনি বিষয়টা শিখাবেন এই দৃষ্টিভঙ্গি থেকে। হ্যাঁ, রিকোয়ার্ড ফর ট্রেনার, এটা কিন্তু আমরা একটু আগে যেটা বললাম যে ট্রেনিদের সাধারণত এটা লাগে না, এটা ট্রেনারদের লাগে, যে আপনি কিভাবে শিখাবেন সেটা হচ্ছে কি আপনার জানা থাকলো। কম্পিটিটিভ স্ট্যান্ডার্ডস ওয়াইজ ডেভেলপ, তাহলে আমরা কি বুঝলাম যে প্রথমে কিন্তু সিএস টা ডেভেলপ হয়, তারপরে সেটার উপরে ভিত্তি করে হচ্ছে কি একটা সিবিসি ডেভেলপ করা হয়, ঠিক আছে? যে আপনার এটা হবে কি যে একটা সিএস দেখে এটাকে কিভাবে আমরা একটা কোর্স হিসাবে ডেলিভার করব, সেটা আমরা কি রেডি করলাম, মানে একটা কম্পিটিটিভ কারিকুলাম। হ্যাঁ, আবার এখানে দেখেন একটা রিলেশনশিপের বিষয় আছে, যে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন লার্নিং আউটকাম এন্ড এলিমেন্টস। আচ্ছা, এটা বইয়ে যাই। এগুলো আলোচনা আমরা অলরেডি করে ফেলছি এখানে। হুম, এখানে দেখেন যে লার্নিং আউটকাম তো আমরা জানলাম এবং কি এলিমেন্টস সম্পর্কেও জানলাম, তো এই দুইটার ভিতরে হচ্ছে কি সম্পর্কটা আসলে কি। হুম, লার্নিং আউটকাম হচ্ছে কি কারিকুলাম টার্ম, আমরা তো দেখলাম যে আমাদের যখন আমরা সিবিসি তে যাই তখন হচ্ছে কি এখানে থাকে শিখন ফল, তাই না? এই যে লার্নিং আউটকাম, ঠিক আছে? আর যখন আমরা হচ্ছে কি সিএস এ যাই তখন কি থাকে সেটা ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি টার্ম, মানে হচ্ছে সেইখানে থাকে হচ্ছে কি এলিমেন্টস, সিএস এর ভিতরে থাকে কি এলিমেন্টস, এবং আপনার সিবিসি তে থাকে কি লার্নিং আউটকাম। খেয়াল করলে দেখবেন কি দুইটা বিষয় একই, ঠিক আছে? ইজ রিটেন অ্যাজ অ্যান অ্যাকশন স্টেটমেন্ট ফ্রম দ্য লার্নার্স পয়েন্ট অফ ভিউ, এটা কিন্তু একটু আগে আমরা দেখলাম যে আপনার হচ্ছে যেটা শিখাবেন সেটা হচ্ছে কি আপনার সেই পয়েন্ট অফ ভিউ থেকে, যে আপনার একজন শিখতে আসলে বিষয়টা কিভাবে বুঝতে চাইবে সেটা হচ্ছে কি আপনার লার্নিং আউটকামে থাকে।
আর এলিমেন্টসে থাকে, এলিমেন্টসটা হচ্ছে কি, যে ইজ দ্য বিল্ডিং ব্লক অফ এ ইউনিট অফ কম্পিটেন্সি। মানে একটা ইউনিট অফ কম্পিটেন্সি যখন কি আপনি সেটা তৈরি করতে যাবেন, প্রথমত কি আপনার কিছু এলিমেন্টকে একত্রিত করেই হচ্ছে কি সেই ইউনিটটা আপনি তৈরি করবেন। এটা অনেক কমন একটা কোশ্চেন যেটা আপনার আসে, যে বললো যে বেসিক বিল্ডিং ব্লক অফ ইউনিট অফ কম্পিটেন্সি কাকে বলে। হ্যাঁ, আপনার তখন কি বলতে হবে, এলিমেন্ট অফ কম্পিটেন্সি। তারপরে এখানে দেখেন states what a learner should be able to do towards achieving the purpose of the unit of competency অথবা কি মডিউল। মানে হচ্ছে লার্নিং আউটকামে থাকে যে আপনি এই ইউনিটটা বা এই মডিউলটা শেষ করলে কি করতে পারবেন, কি জানতে পারবেন। হ্যাঁ, আমরা একটু একটা দেখি কি বলে এখানে, এই যে শিখন ফল। হ্যাঁ, দেখেন এখানে কি লেখা আছে, মডিউলটি অনুশীলন শেষ করার পর প্রশিক্ষণার্থীরা নিম্ন বর্ণিত কাজগুলো করতে সমর্থ হবে। ঠিক আছে, তো এইভাবে কি এটা ব্যাখ্যা করা থাকে। তারপর এখানে কি বলছে, ডেসক্রাইব দ্য টাস্ক দ্যাট মেক আপ দ্য ব্রডার ফাংশন অর জব। এটা তো আমরা আগে থেকে জানি যে হচ্ছে কি এলিমেন্ট অফ কম্পিটেন্সিতে এমন কাজই দেওয়া থাকে যেটা কি আরো বড় ভাবে কি সেটাকে ব্যাখ্যা করে এবং সেটাকে আরো বিস্তৃত ভাবে কি সেই কাজটা করার সুযোগ থাকে। হ্যাঁ, এলিমেন্টেই কি ওটা শেষ হয়ে যাবে না। তারপর কি আছে, লার্নিং আউটকাম রিলেটস টু স্ট্যান্ডার্ডস অফ কম্পিটেন্সি আইডেন্টিফাইড বাই ইন্ডাস্ট্রি। এটা আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। তারপর এটাও আমরা তো অনেক বিস্তারিত আলোচনা হয়ে গেছে, রিলেশনশিপ বিটুইন অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া এন্ড কি পারফরমেন্স ক্রাইটেরিয়া। হ্যাঁ, এসেনশিয়ালি অ্যাসেসমেন্ট পারফরমেন্স ক্রাইটেরিয়া সেম থিংস এক্সপ্রেস ইন ডিফারেন্ট ওয়ার্ডস। মানে কি একই বিষয় আপনার কি সেটা শুধু আলাদা শব্দ ব্যবহার করে কি সেটাকে ব্যাখ্যা করা হয়েছে। একটা হচ্ছে কি আপনার কোন কাজটা আপনি করতে চাচ্ছেন সেটার জন্য যে যে বিষয়গুলো আপনার জানা প্রয়োজন সেটা কি আপনার পারফরমেন্স ক্রাইটেরিয়া থাকে, এবং সেটা যখন আপনি অ্যাসেসমেন্ট পারপাসে হচ্ছে কি কাজটাকে ডেমনস্ট্রেট করতে যান বা কোনো একটা অকুপেশনে কম্পিটেন্ট হওয়ার জন্য আপনি ডেমনস্ট্রেট করতে যান, সেটা সেইখানে যখন ব্যবহার করেন তখনই কি সেটা হয়ে যায় অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। একই বিষয়। হ্যাঁ, তো আশা করি আমরা এতটুকু মোটামুটি ক্লিয়ার। এখান থেকে কোয়ালিটি অ্যাসুরেন্স আছে, সামনে এই যে আরটিও অ্যাপ্রেন্টিসশিপ আর কি আরপিএল আছে না, এগুলা আলোচনা করা লাগবে। আচ্ছা, তো এই পর্যন্ত সবার কি অবস্থা, কতটুকু কি বুঝতে পারলেন? কোনো কোশ্চেন? স্যার বিষয় হচ্ছে এগুলো আপনি বোঝাচ্ছেন, বুঝতে পারতেছি, কোনো সমস্যা নাই, কিন্তু নিজেদেরও একটু আবার এটা রিভাইজ দেওয়ার দিতে পারলে সুবিধা হবে। রিভাইজ দিতে গেলে তখন আবার কিছু প্রশ্ন আসবে, ওইটা আবার পরের দিন যদি একটু 5 মিনিট বা 10 মিনিট একটু সেশনের মধ্যে সময় রাখেন যে গতকালের পড়াটা কি হলো, তখন এটা আবার একটু ক্লিয়ার হবে যে আপনি পড়ানোর পরে আমরা নিজের একবার দেখলে তখন একটু কোনো পরে থাকলে তখন বের হয়ে আসবে, নেক্সট এটা তো ডেতে আবার অবশ্যই। একটু নিয়ে যেমন গতকালকেও তো সেশন গিয়েছে, আমি যেটা করার চেষ্টা করি যে যেহেতু আপনাদের অনেকেরই বিভিন্ন ব্যস্ততা থাকে, তো আমরা কালকে স্যারও হচ্ছে আমাদেরকে যেটা পরামর্শ দিয়েছেন যে আমরা হচ্ছে ক্লাসের সময় একদম ক্লাস করব, আমি জাস্ট এই এখন যে দুই একটা কোশ্চেন করি এটা হচ্ছে আপনাদের জাস্ট অ্যাটেনশন গ্র্যাব করার জন্য যে সবাই আছেন কি নাই। হ্যাঁ, আর শেষে হচ্ছে আমরা যেটা করি, ক্লাস শেষ করলে মোটামুটি আমরা টাইম রাখি, তখন যারা যা কোশ্চেন করার তারা করবেন, যতক্ষণ সবাই কোশ্চেন শেষ না হয় ততক্ষণ আর কি আমি থাকি। ঠিক আছে, তো ওইটা আপনাদের মানে দরকার অনুযায়ী যাদের হচ্ছে দরকার তারা করবেন, আর যাদের ব্যস্ততা থাকে চলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ওইটা আমাদের আর কি ক্লাস শেষ হলে। জি তো জি স্যার। গতকালকের কোশ্চেনে যদি থাকে ওটা ক্লাস শেষ হলে আপনারা করতে পারবেন, আর বা আজকের কোশ্চেন গুলো আজকের ক্লাস শেষে করতে পারবেন, ওটা সবচেয়ে বেটার, কারণ গতকালকেরটা আজকে করলে আজকেরটা আবার গতকালকে ওটা মানে মিসম্যাচ হয়ে যায়। তো আমরা একটু এখান থেকে দেখি কি বললো। অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া পারফরমেন্স ক্রাইটেরিয়া গেল, আপনারা বই আছে তো বইয়ে কি মানে ট্র্যাক রাখতে পারতেছেন যে কোথায় আছেন? এখন আমরা কোথায় জি আছি, এই স্যার। যে 28 নম্বর পেজে আছি, কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক। তো জি এটা নিয়ে খুব বেশি আলোচনা এখানে নাই। আমরা যদি দেখি যে কোয়ালিটি অ্যাসিওর করতে গেলে আমাদের আসলে কি কি বিষয় হচ্ছে করতে হয়। হ্যাঁ, অ্যাসিউরিং ক্লায়েন্টস এন্ড অর্গানাইজেশন দ্যাট ইউজ ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট। মানে হচ্ছে কি যে আপনার যে ক্লায়েন্ট থাকবে, আপনার যে প্রতিষ্ঠান থাকবে, তারা হচ্ছে কি প্রত্যেকটা বিষয়কে আলাদা আলাদা ভাবে হচ্ছে কি তারা যেন কোয়ালিটি এনশিওর করে। এখন ধরেন আপনি ট্রেনিং দিচ্ছেন, আপনি অ্যাজ এ ট্রেনার হিসেবে আপনি খুবই ভালো লোক। হ্যাঁ, কিন্তু আপনার ক্লাসের হচ্ছে এনভায়রনমেন্ট ভালো না, আপনার রুমে হয়তো কি আলো কম, আপনার দুইটা ফ্যান নষ্ট,
কিন্তু এই সবকিছু মিলিয়েই হচ্ছে কি আপনার যখন একটা বেটার আউটপুট দিবেন তখন কি আপনার সেটা কোয়ালিটি অ্যাসুর করা হলো। হ্যাঁ, তারপর যেমন ধরেন এখানে দেয়া আছে যে ইনসুরিং ফেয়ার এন্ড equitable treatment of all clients or trainees who use their service, মানে কি সবার সাথে আপনি যথাযথভাবে হচ্ছে ট্রিট করবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে পোর্টেবিলিটি অফ কোয়ালিফিকেশন এন্ড ফ্যাসিলিটেটিং ইন্টারন্যাশনাল রিকগনিশন, মানে হচ্ছে আপনি কোয়ালিটি অ্যাসুর করবেন কখন, যে বিশেষ করে আমাদের এই প্রত্যেকটা অকুপেশনে কিন্তু কি আমাদের যা শেখানো হয় এগুলো অনেকে কি বিদেশে গিয়েও এই কাজগুলো হচ্ছে করে। তো আপনি যখন কোয়ালিটি অ্যাসুর করবেন তখন আপনি যেখানে তার মূলত হচ্ছে কি টার্গেট হচ্ছে তার কাজের জায়গা, ওইটাকেও কি আপনি মাথায় রেখে আপনার ট্রেনিংটা প্রোভাইড করতে হবে। ঠিক আছে, প্রমোটিং দ্য কনসিস্টেন্ট অ্যাপ্লিকেশন অফ ফেয়ার এন্ড ক্রেডিবল অ্যাসেসমেন্ট স্ট্যান্ডার্ড। এটা তো হচ্ছে আপনি অ্যাসেসমেন্টের সময় হচ্ছে যেই অ্যাসেসমেন্ট ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনাকে সুযোগ সুবিধা দিতে হয়, হ্যাঁ সেটাকে আপনি ফেয়ার ভাবে করবেন এবং কি আবার ক্রেডিবলও হতে হবে। মানে আপনার যদি ক্রেডিবিলিটি না থাকে যে আপনার এটা যথাযথ বা যুক্তিযুক্ত ভাবে আপনি অ্যাসেসমেন্টটা নিতে পারেন নাই, তাহলে তো সেটার যে সার্টিফিকেশন আসবে ওটারও তো দাম থাকলো না, তাই না? তো এই বিষয়টাকে আপনাকে মানে করতে হবে। তো এইটা জাস্ট হচ্ছে কনসেপ্টের জন্য, এটা ধারণা থাকলেই হবে। হ্যাঁ, এই যে এখানে দেখেন লেখা আছে, এটা জাস্ট ধারণা থাকলেই হবে, এখান থেকে সাধারণত কোশ্চেন আসে না। তো আমরা এখন আমাদের ট্রেনিং এর কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো এটা আমরা মোটামুটি এগুলো নিয়ে ধারণা আছে যে সিবিটি বলতে কি বোঝায়, কম্পিটেন্সি বেসড ট্রেনিং। তো আমরা যেটা আর কি অলরেডি করছি এই সেক্টরে, আমরা যেহেতু সবাই কোনো না কোনো অকুপেশন থেকে আছি, তো এটা আমরা অলরেডি কি সেক্টরে ঢুকে গেছি এবং এই বিষয়টার ভিতরে আছি। তো সেটা কি সিবিটি? সিবিটি হচ্ছে কি ইজ এ ফ্লেক্সিবল লার্নার সেন্টার্ড অ্যাপ্রোচ অফ ট্রেনিং বেসড অন দা স্কিলস কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডস। মানে কি আমাদের ট্রেডিশনাল লার্নিং এ যেটা হয়, এটা আপনারা সামনেও পাবেন যে ট্রেডিশনাল লার্নিং এর সাথে হচ্ছে কি সিবিটি লার্নিং এর একটা কম্পারিজন থাকে। তো সেইটা হচ্ছে কি যে আমাদের ট্রেডিশনাল লার্নিং এ দেখা যায় যে লার্নার সেন্টার্ড কিন্তু আমাদের ট্রেনিংটা হয় না। দেখা যায় যে একজন টিচার থাকে, সে হচ্ছে কি কোনো কিছু হচ্ছে লেকচার দিল, কোনো কিছু শিখালো, সবাই কি একসাথে হচ্ছে সেটা শিখবে, যে বুঝতে পারলো পারলো, না বুঝতে পারলো কি পরের দিন ক্লাসে কি ভিন্ন একটা টপিকে পড়ানো হয়। কিন্তু সিবিটি তে কি এটার কোনো সুযোগ নাই। আপনাকে যেহেতু স্কিল ওরিয়েন্টেড আপনার এখানে পড়াশোনা, আপনি একটা জব ডান করার জন্য আপনার যেই বিষয়গুলো জানা থাকা লাগবে, যে কাজগুলো শেখা লাগবে, সেটা শেখার পরে আপনি কি ওই ধাপটা পার হতে পারবেন। অথবা কি একটা ক্লাসের ভিতরে দেখা যায় কি যে সবাই একই হচ্ছে জায়গায় আছে এমন কিন্তু না, সে একটু ভালো পারে সে একটু সামনে আছে, যে একটু হয়তো কম পারে সে একটু পিছনে আছে, কিন্তু সবাই কি একটা কাজ শিখেই এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওভারঅল দেখা যায় যে অ্যাসেসমেন্টের আগে কি সবাই মোটামুটি একটা জায়গায় আসে। হ্যাঁ, সেটা হচ্ছে ট্রেনারের উপরে নির্ভর করে। যাই হোক, তো এটা হচ্ছে আমাদের কি সিবিটি লার্নিং। তারপর আমাদের কি আছে কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট। এটাও আমরা অলরেডি জানি যে কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট ইজ এ প্রসেস ওয়্যার এ সার্টিফাইড অ্যাসেসর work with a trainee to collect evidence of competency using the benchmarks provided by the unit standards that comprise the national qualification of specific framework। যাই হোক, এখানে অনেক আলোচনা লেখা। তো প্রধানত আমরা এই অ্যাসেসমেন্ট কনসেপ্টের সাথে আগে পরিচিত কিনা এটা হচ্ছে এখানে বলা হয়েছে, যে আমাদের এই সিবিটি ট্রেনিং এর পরে আমাদের যে অ্যাসেসমেন্ট হয় সেটাকে কি বলে, সিবিএ, কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট। যে আপনার দক্ষতার মানদণ্ডে উন্নীত হয়েছেন কিনা সেটা যাচাই বাছাই করার জন্য একজন কি ইন্ডাস্ট্রি সার্টিফাইড অ্যাসেসর হচ্ছে আসেন। হ্যাঁ, আপনারা যখন অ্যাসেসমেন্ট দিয়েছেন এসে কিন্তু অ্যাসেসররা বলেন যে আমি হচ্ছে কি এনএসডিএ থেকে এসেছি, একজন কি ইন্ডাস্ট্রি সার্টিফাইড বা হচ্ছে কি অমুক অকুপেশনের একজন এনএসডিএ থেকে সার্টিফাইড কি অ্যাসেসর, তাই না? তো এইটা কিন্তু কে ওনার পরিচয়। তো যারা হচ্ছে অ্যাসেসমেন্ট নেন তারা হচ্ছে কি সেই নিজ নিজ অকুপেশনে আগে ওই ইন্ডাস্ট্রি থেকে কম্পিটেন্ট হয়েই কিন্তু কি আপনাদের অ্যাসেসমেন্ট নিতে আসেন। এটার এক্সেপশনও আছে, যে ধরেন যখন কোনো একটা সেক্টর নতুন শুরু করা হয় তখন যদি দেখা যায় যে সেখানে প্রথমে তো আর কম্পিটেন্ট কাউকে পাওয়া যাবে না, তাই না? প্রথমে তো একটা ব্যাচ হয়, তো সেখান থেকে না হয় যারা কম্পিটেন্ট হয় তারা যদি আবার অ্যাসেসর হয়, তারপরে না হয় আপনি ওই অকুপেশনের অ্যাসেসর পাবেন। তো তখন দেখা যায় যারা আসে তাদেরকে কি বলা হয়, রিসোর্স পার্সন। হ্যাঁ, যে আপনি ধরেন ডিজিটাল মার্কেটিং আমরা দেখছিলাম যে ডিজিটাল মার্কেটিং আপনি অনেক এক্সপার্ট লোক, এখন ধরেন ডিজিটাল মার্কেটিং লেভেল 6 হচ্ছে ইন্ট্রোডিউস করা হয়েছে। এখন লেভেল 6 এর ধরেন বাংলাদেশে এখন পর্যন্ত কি কোনো ব্যাচ হচ্ছে বের হয় না আমি যতটুকু জানি। তো যদি বের না হয়ে থাকে, এখন প্রথম যে অ্যাসেসমেন্ট নিতে আসবে লেভেল 6 এর, উনি তো লেভেল 6 কম্পিটেন্ট কি হওয়ার কথা না, তো উনি থাকবে কি রিসোর্স পার্সন হিসাবে। তো এটা এনএসডিএ থেকে এনএসডিএ এর শুরু থেকেই ছিল। হ্যাঁ,
আপনার ধরেন এনএসডিএ থেকে সে কম্পিটেন্ট না, কিন্তু ধরেন তার বিটিভি থেকে লেভেল করা আছে, অথবা বিশেষ করে কেয়ার গিভিং এ এটা খুবই সহজ ভাবে হচ্ছে ইন্ডিকেট করা যায় যে আপনার একজন ডাক্তার বা একজন নার্স উনি এসে কি হচ্ছে অ্যাসেসমেন্ট নিচ্ছেন। তো আবার দেখা যায় যে তাদেরও এক সময় এই স্কিল এক্সাম গুলো দিতে হয়, দিয়ে হচ্ছে কি ওনারাও ট্রেডিশনালি সবাই যেভাবে অ্যাসেসর হয় ওইভাবে ওনারা হয়ে যান। তো ওভারঅল আমাদের এই অ্যাসেসমেন্ট প্রক্রিয়াটা হচ্ছে কি হয় যে একজন সার্টিফাইড অ্যাসেসর আসেন, উনি এসে হচ্ছে কি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী অ্যাসেসমেন্ট নেন, যেটা হচ্ছে কি আপনার একটা ন্যাশনাল কোয়ালিফিকেশন সেখান থেকে হ্যাঁ আপনারা পাবেন। এবং সেইটা কিভাবে হয় যে ক্যান্ডিডেটদেরকে তাদের কিছু অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া থাকে, সেগুলো তারা ফুলফিল করতে পারলো কিনা সেইগুলো যাচাই বাছাই করে হচ্ছে কি রেজাল্ট প্রদান করে, এবং কি সেটা সেই দিনই রেজাল্ট প্রদান করে, তাই না? এটা তো আমরা জানি। তো তাদেরকে কি হয় রেজাল্ট প্রদান করে যেটা কম্পিটেন্ট হয় অথবা কি নট ইয়েট কম্পিটেন্ট হয়। ঠিক আছে, এটা তো আমরা অলরেডি আলোচনা করে ফেলছি, কম্পিটেন্সি বেসড কারিকুলাম সিবিসি কাকে বলে, হ্যাঁ সিভেট। আচ্ছা, এই যে এসটিপি, এখানে দেখেন আমরা এই এই পেজটাতে যদি আসেন, কত 29 নাম্বার পেজ। তো এই এসটিপি আর আরটিও এটার ভিতরে হচ্ছে একটু কনফিউশন থাকে সাধারণত, যেহেতু অনেকেই বিটিভি থেকে আছেন বা হচ্ছে অনেকে কোনো ডকুমেন্টস দেখলে দেখবেন কি লেখা থাকে আরটিও। কারণ আরটিও যদি অর্থের দিক থেকে চিন্তা করেন কথা কিন্তু ঠিক, যে রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন। এখন এনএসডিএ থেকে যারা রেজিস্টার করেছে ট্রেনিং অর্গানাইজেশন হিসাবে তাদের তো আরটিও বলা যায়, তাই না? কিন্তু বিষয়টা হচ্ছে যে বিটিভির সাথে যারা হচ্ছে রিলেটেড তাদেরকে হচ্ছে স্পেসিফিকলি আরটিও বলে, আর যারা হচ্ছে কি এনএসডি এর সাথে আছে তাদেরকে বলে হচ্ছে কি এসটিপি। আমরা এটা স্কিল পোর্টালের ওয়েবসাইটে কিন্তু দেখেছিলাম গতকালকে, স্কিল ট্রেনিং প্রোভাইডার তাদেরকে কি বলে এসটিপি। হ্যাঁ, তারা হচ্ছে কি যে ইজ অ্যান অর্গানাইজেশন প্রোভাইডিং বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক বিএনপিএফ, মানে যেটা কি আপনার এনএসডি এর আন্ডারে আসে, টু স্টুডেন্ট রেজাল্টিং ইন কোয়ালিফিকেশন অর স্টেটমেন্ট অফ অ্যাটেনমেন্ট that are recognized and accepted by industry skill council and NSDA। মানে হচ্ছে আপনার সেই নির্ধারিত ইন্ডাস্ট্রির আন্ডারে আপনি কি যেই এভিডেন্স গুলো ছিল সেগুলো আপনি কমপ্লিট করেছেন, এবং হচ্ছে কি এনএসডি এর আন্ডারে আপনাকে একটা কি সার্টিফিকেট প্রদান করা হয়। ঠিক আছে, এই যে দেখেন বেনিফিটস অফ এসটিপি হওয়ার কথা ছিল, তাই না? এটা কি হবে বেনিফিটস অফ এসটিপি, যে আপনি যখন একটা এসটিপি তে ট্রেনিং নিবেন সেটার বেনিফিট কি। এখানে আমরা যদি একটু দেখি, এখানে বিস্তারিত আলোচনা করা আছে যে একটা রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশনে যখন যান সেইখানে আপনার কিছু স্পেসিফিক লাভ আপনার হয়, যে আপনি কি পাবেন আপডেট স্কিলস। যে আপনি যখন রেজিস্টার্ড একটা প্রতিষ্ঠানে যাবেন তারা হচ্ছে কি তাদের নিজের প্রয়োজনেই যে এনএসডিএ থেকে অ্যাক্রিডিটেশন কিন্তু দিতে হলে তখন তারা দেখে কি যে সেখানে সার্টিফাইড ট্রেনার আছে কিনা, তাদের সব ডকুমেন্টস সব যথাযথ জিনিসপত্র আছে কিনা, হ্যাঁ টুলস ইকুইপমেন্ট আছে কিনা। তো এইগুলো এনশিওর করতে গেলে কিন্তু সেখানে তারা অবশ্যই আপডেট স্কিল শেখানো ছাড়া আপনাকে কোনো উপায় নাই। আর এটা আপনার জন্য কি প্রয়োজনীয়, এখন আপনি যা শিখবেন এটা যদি ব্যাকডেটেড হয়, বিশেষ করে আমরা আইটি সেক্টরে দেখতে পাই যে আমাদের যা শেখানো হয় এগুলো যদি ব্যাকডেটেড হয় তখন কিন্তু আমরা কাজের জায়গায় গিয়ে খুবই কি আমরা ঝামেলায় পড়ে যাই। ঠিক আছে, তো এর জন্য আমাদের আপডেট নলেজ আপডেট স্কিল শিখতে হবে। তো যাদের প্রয়োজন নেই হচ্ছে মাইকটা অফ রাখলে ভালো হয়। দেখি, আমি মাঝে মধ্যে মিউট করে দেই কিন্তু এই ফোন থেকে করা ঝামেলা। আচ্ছা, তারপর আছে কি এমপ্লয়ি পারফরমেন্স। তো এটা আমাদের সেম, যে একটা রেজিস্টার্ড অর্গানাইজেশন যেভাবে তাদের এমপ্লয়িরা থাকবে ট্রেনিং প্রাপ্ত থাকবে, হ্যাঁ যে আপনি যেখানে হচ্ছে রেজিস্টার্ড অর্গানাইজেশনে যাবেন সেখানে কি আপনার সার্টিফাইড ট্রেনার থাকবে। আর যদি এরকম কোথাও না যান সেখানে দেখা যাবে কি যে ধরেন আমরা যদি একটা এক্সাম্পল দেই, যে আপনি কোথাও শিখতে গেলেন যে কম্পিউটার অপারেশন সম্পর্কে, এখন সেখানকার ট্রেনার ভালো, সবই ঠিক আছে, হ্যাঁ কিন্তু সমস্যা হচ্ছে কি সে যদি আরটিও বা এসটিপি না হয় সে কিন্তু ওই টপিকটার উপরে সে কম্পিটেন্ট হয়ে আসার কথা না, তাই না? কারণ তাদের তো ওটা বাধ্যবাধকতা নাই যে আমার হচ্ছে অমুক অকুপেশনে কম্পিটেন্ট হওয়া ট্রেনারকেই হচ্ছে কি আমরা নিয়োগ দিব, ওটা তাদের বাধ্যবাধকতা থাকে না। তখন ওখানে প্রবলেমটা কি হবে, যে আমরা একটু আগে যেটা দেখে আসলাম যে আপনি অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করার জন্য যে যে বিষয়গুলো জানা লাগবে ওইটা কিন্তু কি উনি ওইভাবে নাও শেখাতে পারেন। হয়তো উনি কাজ জানেন, উনি খুবই ওনার জায়গায় দক্ষ, ওটা অসুবিধা না, কিন্তু আপনার এই অ্যাসেসমেন্টে কম্পিটেন্ট হওয়ার জন্য কিন্তু কি তার একটা গাইডলাইনের প্রয়োজন আপনার পড়ে। হ্যাঁ, তো ওইটা কিন্তু আপনি তখন কি মিস করে যাবেন, হয়তো আপনি কাজও শিখলেন কিন্তু অ্যাসেসমেন্টে গিয়ে হচ্ছে তখন ঝামেলায় পড়বেন। ঠিক আছে, তো এখানে কি আপনার
এসটিপি তে আপনার জয়েন করাটা জরুরি। আরেকটা কি থাকে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আমরা যখনই কোথাও গিয়ে হচ্ছে কি আমরা ট্রেনিং নেই, অবশ্যই কি সেখানে আমাদের কিছু টাকা পয়সা হচ্ছে কি খরচ করতে হয়। এখানেও আপনারা এসেছেন, এখানেও কি আপনাদের কিছু ইনভেস্টমেন্ট অবশ্যই আছে। তো সেটার আমরা রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা কি আরওআই বলে, হ্যাঁ, এইটা হচ্ছে কি আমাদের ভালো হয়। ভালো হয় কিভাবে, যে আপনি ধরেন এখান থেকে ভালো করে ট্রেনিং নিলেন, আপনি হচ্ছে কি কম্পিটেন্ট হলেন। তো খুবই ইমিডিয়েট আমাদের ফিডব্যাক কি আসে, যে লেভেল 4 হচ্ছে কম্পিটেন্ট হয়েছে, তারপরে কি ওনারা অ্যাসেসর হয়ে গেছে, অ্যাসেসমেন্ট নিচ্ছে। তো আপনারা তো জানেন যে অ্যাসেসমেন্ট নিলে হচ্ছে কি আপনার ওখানে আবার কি ইনভেস্টমেন্ট কিছুটা ফেরত পাবেন। তো এইভাবে দেখা যায় যে আপনি যদি কম্পিটেন্টই না হন, আপনি যদি অ্যাসেসর নাই হতে পারেন, আপনি অ্যাসেসমেন্ট যদি নাই পান, তাহলে কি আপনি সেখানে টাকা আপনার কাছে আবার ফেরত আসবে কই থেকে, তাই না? আপনি যদি ট্রেনার হিসাবে নিয়োগ দিতে যান, আপনাকে কি বলবে যে আপনি সিবিটি কম্পিটেন্ট কিনা। তখন কিন্তু কি আপনি এখানে কম্পিটেন্ট না হতে পারলে তো ওটার আর কোনো ভ্যালু থাকলো না। তো ওভারঅল হচ্ছে আপনি একটা যখন রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন বলেন বা হচ্ছে আপনি এসটিপি বলেন, সেখানে থাকলে কি আপনি এই বেনিফিট গুলো পাবেন। তো এছাড়াও যদি আপনাদের আরো কোনো বেনিফিট হচ্ছে চান, তাহলে লিখতে পারেন যদি কোশ্চেনে আসে। আচ্ছা, তো এরপরে আরেকটা বিষয় হচ্ছে কি আছে আমাদের, দেখেন অ্যাপ্রেন্টিসশিপ। আমরা বলেছিলাম শুরুর দিকে যে এটা নিয়ে আমাদের সামনে বিস্তারিত আলোচনা আছে। তো অ্যাপ্রেন্টিসশিপ হচ্ছে কি, যে দা অ্যাপ্রেন্টিসশিপ ইজ মেথড অফ ট্রেনিং, যেটা হচ্ছে কি আপনাকে শেখানোর হচ্ছে কি একটা মেথড উইথ এ স্কিলড ওয়ার্কার পাসিং অন ক্রাফট অর নলেজ টু অ্যানাদার। যে একজন দক্ষ হচ্ছে কি কর্মী, সে তার যে দক্ষতা বা তার যে অভিজ্ঞতা আছে সেটা হচ্ছে আরেকজনের কাছে কি সে হচ্ছে মানে দিচ্ছে, হ্যাঁ, পাস করছে, মানে কি তাকে আরেকজনকে সে শেখাচ্ছে। হ্যাঁ, তারপর কি লিখছে যে ইজ অলমোস্ট অ্যাজ ওল্ড অ্যাজ রেকর্ডেড হিস্ট্রি, মানে হচ্ছে আমাদের কিন্তু আসলে যদি আমরা আরো মানে অনেক পূর্বে যাই, অনেক বছর আগের কথা চিন্তা করি, তখন কিন্তু আমাদের এই ট্র্যাডিশনাল লার্নিং সিস্টেম কিন্তু ছিল না। আমাদের এরকম ক্লাসরুমে পড়াশোনা করা, হ্যাঁ, আপনারা হয়তো নেট ঘাটলে দেখবেন যে পরীক্ষা আবিষ্কার করেছে কে, তারপরে কি ক্লাসরুম ভিত্তিক পড়াশোনা আবিষ্কার করেছে কে, এগুলো দেখবেন কিন্তু খুব বেশি আগের কথা না। হ্যাঁ, কিন্তু তার আগে মানুষ শিখতো না, তার আগে মানুষ কি একজনের জ্ঞান আরেকজনের কাছে হচ্ছে তারা মানে শেয়ার করতো না। সেটা কিভাবে করতো, এটার একটা মেন হচ্ছে সোর্স কি ছিল, এই অ্যাপ্রেন্টিসশিপ। এই অ্যাপ্রেন্টিসশিপে হচ্ছে আমরা কি বুঝতে পারি, যে একজন দক্ষ লোক তার হচ্ছে যে কাজটা বা তার যে হচ্ছে আর্ট বা এটাকে বাংলায় কি বলে কলা, হ্যাঁ, সেটা হচ্ছে কি সে আরেকজনের কাছে যে পাঠ করছে বা আরেকজনকে সেটা শিখাচ্ছে, সেটাই হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ। তো এখানে আপনাদের মুখস্থের বিষয় যেটা থাকে যে 8 এসেনশিয়াল কম্পোনেন্টস অফ অ্যাপ্রেন্টিসশিপ। এই অ্যাপ্রেন্টিসশিপ থেকে যদি কোশ্চেন আসে, তখন কি আপনার অ্যাপ্রেন্টিসশিপের এই 8টা কম্পোনেন্ট হচ্ছে কি জানতে চাবে। তো আমরা একটু বই থেকে দেখি, এখানে 8টা কম্পোনেন্ট সম্পর্কে লেখা আছে। এই যে দেখেন এখানে 8টা কম্পোনেন্ট কি এখানে ব্যাখ্যা দিয়ে আছে। তো সব ব্যাখ্যা আমরা না যাই। তো স্ট্রাকচার ট্রেনিং হচ্ছে কি, যে আপনি যখন অ্যাপ্রেন্টিস হিসাবে কোথাও হতে জয়েন করেন, তখন আপনার ট্রেনিংটা হয় কি খুবই সাজানো গোছানো হয়। কারণ যিনি আপনাকে শেখাচ্ছেন উনি কি অলরেডি সেই অকুপেশনে বা সেই বিষয়ে হচ্ছে কি একজন পণ্ডিত ব্যক্তি। তো উনি যখন আপনাকে শেখাবেন, তখন কি আপনি সহজেই একটা স্ট্রাকচারড ওয়েতে বিষয়টা শিখতে পারবেন, কোনো বিষয় কি আর বাদ পড়বে না। অনেক সময় কি দেখা যায় যে আমরা একটু আগে যেটা হচ্ছে উদাহরণ দিচ্ছিলাম, যে এনএসডিএ সার্টিফাইড ট্রেনার হলে উনি আপনাকে যেভাবে শেখাবেন, আপনার হচ্ছে যদি একজন নরমাল কোনো হচ্ছে কি একজন জ্ঞানী ব্যক্তি হন, উনি কিন্তু একইভাবে শেখাতে পারবেন না। এই স্ট্রাকচারড হলে এটা কি আপনার জন্যই ভালো, যে কোনো বিষয় আপনার কাছে হচ্ছে কি বাদ পড়ে না। হ্যাঁ, স্কিল ট্রেনিং তো অবশ্যই হচ্ছে কি যে দক্ষ ব্যক্তি সে আপনাকে দক্ষতার সাথে শেখাবে। অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এ গেলে আরেকটা বিষয় থাকে কি অ্যাপ্রেন্টিসশিপ লস, যে আপনি হচ্ছে একজন আমরা ইন্টার্নি বিষয়টা যদি এখানে একটু মাথায় রাখি, তখন কি এখানে দেখতে পারবেন যে আপনি একজন শিক্ষানবিশ হিসাবে কোথাও জয়েন করলে, যখন শিখতে যাবেন সেখানে আপনার কিছু আইন কানুন যদি মেনটেন করে, সেটা কি আপনার জন্য ভালো হবে, বা ওভারঅল হচ্ছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বা কোয়ালিটি যাই বলেন সেটার জন্য কি ভালো হবে। তো এখানে দেখেন কতক্ষণ ধরে আপনার ট্রেনিং হবে, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার কিরকম ভাবে ইনস্ট্রাকশন দিবে, সুপারভিশন করছে কিনা। তো ওভারঅল যদি একজন দক্ষ ব্যক্তির কাছে আপনি যান, এই বিষয়গুলো আপনার কাছে এমনি চলে আসবে। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় দেখেন, যে অ্যাপ্রোপ্রিয়েট রেশিওস অফ অ্যাপ্রেন্টি এন্ড রেগুলার ওয়ার্কার। অনেকে টাকা বাঁচানোর জন্য কি করে, যে যারা হচ্ছে এরকম শিখতে আসে তাদেরকেই বেশি করে নেয়, মানে ইন্টার্নি, আর যারা হচ্ছে কি রেগুলার ওয়ার্কার তাদেরকে কম করে নেয়। অ্যাপ্রোপ্রিয়েট রেশিও কেন হওয়া লাগবে, যে একটা কাজের গুণগত মান বজায় থাকার জন্য। হ্যাঁ, যারা শিখতে আসে তারা তো শিখবেই, কিন্তু তাদের সংখ্যা যদি বেশি থাকে, আর যারা
আদৌ কাজটা ভালোভাবে জানে তাদের সংখ্যা যদি কম থাকে তখন সমস্যা হয়ে যাবে না? তো এটা ওইটা হচ্ছে কি আপনার ল আছে যে আপনি অ্যাপ্রোপ্রিয়েট রেশিও থাকতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট সিলেকশন এন্ড রিক্রুটমেন্ট প্রসিডিউর, এটা হচ্ছে কি সিলেকশন করার বিষয়। ক্রেডেনশিয়াল হচ্ছে কি যে আমরা যেটা হচ্ছে উম, দেখি সাধারণত আহ, আমাদের ট্রেডিশনাল ইয়েতে হচ্ছে এটা আরো সামনে গেলে হয় যে কেউ পিএইচডি করলো যে সে কার আন্ডারে হচ্ছে কি পিএইচডি করেছে এটা হতে পারে। কিন্তু সাধারণত এটা আপনারা হচ্ছে মাদ্রাসার পড়াশোনা দেখতে পারবেন যে কাউকে যদি কেউ শিখায়, হ্যাঁ মানে তার যে উস্তাদ এটা অনেক পিছন পর্যন্ত হচ্ছে কি একটা ওখানে হুম, লেখা থাকে, এটাকে কি যেন বলে সিলসিলা বা এরকম কিছু একটা বলে, যাই হোক। তো আপনি এই যে হাদিস বর্ণনা যারা করে ওইখানে দেখতে পারবেন যে তার উস্তাদ কে ছিল বা তার হচ্ছে কে কার কাছ থেকে বর্ণনা করা হয়েছে। তো ক্রেডেনশিয়ালটা কি মূলত ওই বিষয়টা যে আপনি হচ্ছে কি এখানে আপনার যে কাজটা আপনি কার কাছ থেকে শিখলেন সে হচ্ছে দক্ষ কিনা। হ্যাঁ যেমন আপনি এখানে কি বলতে পারবেন যে আমি অমুক প্রতিষ্ঠানে ট্রেনিং করেছি, সেটা হচ্ছে কি আপনার একটা সার্টিফাইড প্রতিষ্ঠান, আমার ট্রেনার কি সার্টিফাইড। তো এখান থেকে কি আপনি একটা আপনার ক্রেডেনশিয়াল তৈরি হলো। এটা হচ্ছে বিষয় যে আপনার এখানে রেকগনিশন হচ্ছে আপনার নর্মালি ক্রেডেনশিয়াল না থাকলে যেমন হতো সেটার থেকে কি অবশ্যই তো ভালো হবে। সেটা আপনার হচ্ছে যখন সার্টিফিকেশন পাবেন সেখানে কি আপনাকে এটা হেল্প করবে। আচ্ছা, ইনভেস্টমেন্ট ইন ট্রেনিং, অনেক সময় কি আমাদের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিতে গেলে সেখানে ইনভেস্ট করা লাগে। আর্ন এন্ড লার্ন, এখানে কি আপনার কিছু আয়ও করার সুযোগ থাকে, আবার অবশ্যই তো শেখার সুযোগ থাকেই আপনার অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এ। আরেকটা কি থাকে সুপারভাইজ ট্রেনিং, এটা তো হবেই। অ্যাপ্রেন্টি কন্ট্রাক্ট, তো এখানে হচ্ছে কি আপনার অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এ গেলে আপনার কোনো কি কন্ট্রাক্ট সাইন করা লাগতে পারে। তো দেখেন এখানে আমাদের 8 এসেনশিয়াল কম্পোনেন্ট এখানে দেয়া আছে, আমরা মোটামুটি আলোচনা করলাম। এই কম্পোনেন্ট গুলোকে আপনাদের মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? তো এরপরে যদি আমরা যাই আরপিএল এ, আরপিএল হচ্ছে আমাদের বইয়ে এই পরের পেজে আছে। তো আরপিএল সম্পর্কে আমরা মোটামুটি জানি যে অনেকে আরপিএল দিয়ে অ্যাসেসমেন্ট দিয়ে এসেছি যে একজন হচ্ছে কি দক্ষ লোক, সে তার কাজ হচ্ছে সে জানে, এখন হচ্ছে সে আরপিএল দিয়ে হচ্ছে কি একটা সার্টিফিকেশন নিতে চাচ্ছে। তো আরপিএল টার অর্থ কি যে রিকগনিশন অফ প্রায়র লার্নিং, যে তার পূর্ববর্তী যেই শিক্ষাটা ছিল সেটাকে হচ্ছে কি রেকগনিশন দেওয়া হচ্ছে আরপিএল এর মাধ্যমে, ঠিক আছে? তো সেই আরপিএল এর হচ্ছে কিছু বেনিফিটস আছে, সেটা হচ্ছে এখানে ব্যাখ্যা করা আছে। দেখি, স্টুডেন্টস ক্যান ফিনিশ দেয়ার কোর্স আর্লিয়ার, যে তার ছাত্ররা হচ্ছে কি তাদের কোর্স আগে শেষ করতে পারে। এখন আপনি একটা বিষয় অলরেডি কাজ জানেন, এখন যদি আপনি গিয়ে আবার সেই 3 মাসের কোনো কোর্সে ভর্তি হন অবশ্যই এটা আপনার হচ্ছে কি সময়ের অপচয় হবে, তাই না? স্টাডি লোডস এন্ড কস্ট আর রিডিউস, এখন যদি আপনার 3 মাসের জায়গায় 3 দিনে কোর্সটা শেষ হয় তাহলে অবশ্যই আপনার হচ্ছে কি পড়াশোনার চাপ এবং হচ্ছে কি খরচটাও কমে আসলো। হ্যাঁ তারপর হচ্ছে এখান থেকে একজন ছাত্র হচ্ছে কি আলাদাভাবে আরেকটা হচ্ছে কি অকুপেশনে হচ্ছে সে আহ, পড়ার হচ্ছে কি চেষ্টা করতে পারে বা অন্য কিছু শিখতে পারে, ঠিক আছে? তারপর হচ্ছে বিপিএল এর সবচেয়ে বড় আর কি যেটা উদ্দেশ্য ছিল যে এফেক্টিভলি টার্গেট ট্রেনিং রিকোয়ারমেন্টস, মানে হচ্ছে আপনার যেই অকুপেশনে হচ্ছে দক্ষ লোক অনেক আছে কিন্তু কি তাদের সার্টিফিকেশন নাই, এটাই তো মূলত আরপিএল এর উদ্দেশ্য ছিল, তাই না? তো তখন আরপিএল আসলে কি করতে পারে যে যাদের দক্ষ আছে সার্টিফিকেশন নাই তাদের জন্য যদি আপনি আরপিএল অ্যাসেসমেন্টের ব্যবস্থা করেন তাহলে হচ্ছে কি এফেক্টিভলি টার্গেট করতে পারলো। যে আপনাকে দেখবেন বিভিন্ন মার্কেটিং এ হচ্ছে কি এটা লিখে যে আপনি হচ্ছে কি কাজে দক্ষ কিন্তু আপনার সার্টিফিকেশন নেই, তাহলে হচ্ছে কি আপনি অমুক অকুপেশনের উপরে কি আরপিএল অ্যাসেসমেন্ট দিতে পারেন, ঠিক আছে? তারপর হচ্ছে দেখেন অ্যাভয়েডস ডুপ্লিকেশন অফ ট্রেনিং, মানে আপনি যদি একটা বিষয়ে অলরেডি ট্রেনিং নেন, যেমন দেখা গেল যে কোথাও গিয়ে আপনি 3 মাসের একটা ট্রেনিং নিলেন, এখন কোনো কারণে দেখা গেল কি ওখান থেকে আপনি অ্যাসেসমেন্ট দিতে পারেন নাই, বা অনেকের কি আছে যে আপনি এনএসডিএ বা বিটিবি এরকম কোথাও থেকে ট্রেনিং আপনি নেন নাই, নর্মালি কোথাও থেকে একটা ট্রেনিং নিলেন, এখন তারা তো আর অ্যাসেসমেন্টে বসাতে পারবে না, তাই না? এখন যদি আপনি আরেকটা নতুন করে এনএসডিএ সার্টিফাইড সেন্টারে গেলেন আবার কি নতুন করে ওই 3 মাসের কোর্স করবেন, ওটা তো আর তখন দরকার পড়ে না। তখন আপনি গিয়ে কি বলবেন যে আমি এই বিষয়ে কাজ জানি, আমার ট্রেনিং আছে, আমি এখন আরপিএল দিব, ঠিক আছে? তাহলে কি হলো অ্যাভয়েড ডুপ্লিকেশন অফ ট্রেনিং, আপনার দুইবার একটা ট্রেনিং করা লাগলো না। হ্যাঁ তারপর দেখেন প্রোভাইড পাথওয়েজ টু হায়ার কোয়ালিফিকেশন, মানে হচ্ছে আপনি আরো সামনে যদি আরো পড়তে চান আরো শিখতে চান তাহলে কি শিখতে পারবেন, যেহেতু আপনি আরপিএল দিয়ে আপনি অনেক সময় সেভ করলেন। হ্যাঁ ক্রিয়েটস এ লার্নিং কালচার, এটা হচ্ছে কি আপনার আরেকটা মূল উদ্দেশ্য যে যারা হচ্ছে কর্মক্ষেত্রেই হচ্ছে ব্যস্ত ছিল তারা হচ্ছে এখন এখানে কি একটা লার্নিং কালচারে ঢুকে গেল। এখন যদি আপনি একটু চিন্তা করেন যে এই যে এত এত ইয়ে হচ্ছে অ্যাসেসমেন্ট হচ্ছে, এত এত সেন্টার হচ্ছে, এখন এইখানে
এত ট্রেনার বা এত অ্যাসেসর আসবে কই থেকে? কারণ ট্রেনিং করে হচ্ছে যারা বের হয় সবাই তো হচ্ছে কিন্তু কি ট্রেনার অ্যাসেসর হয় না, তাই না? এখন আরপিএল দিয়ে যদি তারা এখানে এই সেক্টরে আসে, তখন দেখা যাবে কি যে সেখান থেকে কিছু লোক ট্রেনার হলো, কিছু লোক অ্যাসেসর হলো। তাহলে কি ওভারঅল একটা কি লার্নিং কালচার ক্রিয়েট হলো, তাই না? তো এটা হচ্ছে কি আপনার বেনিফিটস অফ আরপিএল। তো বেনিফিটস অফ আরপিএল এটা আসলে আপনার মতো করে ব্যাখ্যা করতে পারলেই হবে। এটা মুখস্থ থাকা লাগে, কিন্তু একদম ওয়ার্ড বাই ওয়ার্ড এটাই যে বলতে হবে তা কিন্তু না। এখান থেকে এই বিষয়গুলো যদি আপনারা একটু রিভাইজ করেন, তাহলে আশা করি বেনিফিটস অফ আরপিএল যদি আপনাকে জিজ্ঞাসা করে, তখন কি এখান থেকে ৩-৪টা পয়েন্ট বা ৪-৫টা পয়েন্ট আপনি বলতে পারবেন। ঠিক আছে? দেখেন এরপরের পেজে আছে হচ্ছে কি আরপিএল এভিডেন্স। আরপিএল এভিডেন্স হচ্ছে যে আপনি যখন একটা আরপিএল অ্যাসেসমেন্ট দিবেন, হ্যাঁ, কোথাও হচ্ছে আপনি আরপিএল দিবেন, গেলেন। এখন গেলে গেলে আপনার হচ্ছে আপনি যে একজন দক্ষ, কাজটা যে অলরেডি জানেন, সেটা হচ্ছে কিভাবে আসলে বের করবে। হ্যাঁ, সেটার জন্য কি আপনার হচ্ছে এই আরপিএল এভিডেন্স এর প্রয়োজন হবে। তো এভিডেন্স মানে তো আমরা জানি কি যে এটা একটা প্রমাণক, যে আপনি আরপিএল দেওয়ার জন্য যোগ্য, সেটার জন্য কি আপনি একটা প্রমাণ রাখলেন। তো সেটা আপনার ইন্টারভিউ হতে পারে, আপনি হচ্ছে কি আপনার কর্মক্ষেত্রে গিয়ে ভিজিট করেও সেটা জানতে পারে যে আপনি আদৌ কাজ করেন কিনা বা পারেন কিনা। পোর্টফোলিও অফ ওয়ার্ক, পোর্টফোলিও তো আমরা বুঝি যে আমাদের যে কাজ আমরা করি সেটার কি বিবরণ থাকে। তো কোথাও আপনি হচ্ছে পোর্টফোলিও কালেক্ট করতে পারেন, অথবা আপনার কি অনলাইন হলে আপনার কাজের বিবরণ হচ্ছে আমরা পোর্টফোলিও ওয়েবসাইটে থাকে। তো এইভাবে কি আপনি আপনার পোর্টফোলিও সাবমিট করতে পারেন। হ্যাঁ, সাপ্লিমেন্টারি অ্যাসেসমেন্ট আপনাকে কোনো একটা হচ্ছে কি টাস্ক দিল বা আপনার কোনো একটা কাজ দিল, আপনি সেটাকে করে দেখালেন। হ্যাঁ, অ্যাসেসমেন্ট ওয়ার নো ট্রেনিং ইজ ইনভলভ, মানে আপনি যদি কি কোনো ট্রেনিং এর সাথে যুক্ত ছিলেন না কখনো, এখানে কি আপনি সরাসরি এসে একটা অ্যাসেসমেন্ট দিয়ে হচ্ছে কি সেটাকে প্রমাণ করলেন যে না আমি আসলে এই কাজটা পারি। হ্যাঁ, ট্রেড টেস্ট, যে আপনার ট্রেডের উপরে আপনাকে কিছু কাজ করতে দিল। অথেন্টিকেশন অফ এভিডেন্স বাই সুপারভাইজার অর এমপ্লয়ার, এটা আমরা সবাই জানি যে আমাদের হচ্ছে এই অভিজ্ঞতা সনদপত্র দেওয়া হয় অনেক জায়গায় কি কাজ থেকে বের হলে। তো এটা আপনি যদি ওই কাজে এক্সপার্ট হন, অবশ্যই আপনার একটা অভিজ্ঞতা সনদপত্র থাকতে পারে। তো এটা আপনি আরপিএল এভিডেন্স হিসাবে সাবমিট করতে পারেন। তো সাধারণত কি এটাই করা হয়। আপনারা যদি কেউ আরপিএল দিয়ে থাকেন, তখন কি দেখবেন যে আপনাদের একটা অন্তত ১ বছরের অভিজ্ঞতা সনদপত্র কি আপনাদেরকে জমা নেওয়া হয়েছিল আরপিএল অ্যাসেসমেন্টের আগে, তাই না? আপনাদের কিন্তু ওই পোর্টালে ওটা সাবমিট করতে হয়। আমরা অ্যাসেসমেন্ট নেই তো ওটা ওরকম থাকে যে যারা আরপিএল অ্যাসেসমেন্ট দেয় তাদের হচ্ছে কি অভিজ্ঞতা সনদপত্রটা ওইখানে দেয়া মাস্ট বি। হ্যাঁ, আহ, তারপর আমরা কোথায় ছিলাম? আচ্ছা, আরপিএল এভিডেন্স। তো আরপিএল এটা তো আমরা বুঝলাম। তো এই দুইটা টপিক সবাই ক্লিয়ার কিনা, যে আমাদের এসটিপি কাকে বলে, আমাদের এই যে অ্যাসেসমেন্টের বিষয়গুলো, বেনিফিটস অফ এসটিপি, আরপিএল কাকে বলে, আরপিএল এভিডেন্স, এটা সবাই ক্লিয়ার? জি স্যার, মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, আর এই যে যেগুলো বলতেছি যে আপনাদের জানা লাগবে, মুখস্থ থাকা লাগবে বিশেষ করে, এগুলো কিন্তু সবাই নোট ডাউন করে রাখবেন। হ্যাঁ, এগুলো কিন্তু দেখা যায় কোশ্চেনে আসুক না আসুক, কোথাও না কোথাও আপনার এই হচ্ছে বিষয়গুলো অবশ্যই লাগবে। ঠিক আছে? কারণ এটা আসলে থিওরিটিক্যাল লেখাপড়া, তো এখানে আসলে এত আলোচনা, একটানা হচ্ছে যদি আপনি ফলো করতে যান বা আবার এটাকে পুরোটাই আত্মস্থ করতে যান, তখন একটু সমস্যায়। স্পেসিফিকলি যেটা বলি ওইটা হচ্ছে কি নোট করার চেষ্টা করবেন, এবং ওইগুলো অবশ্যই যেন কি জানা থাকে বা মুখস্থ থাকে। হ্যাঁ, আমি কিন্তু একদম প্রায়োরিটাইজ করে বলে দিচ্ছি যে আপনার এই বিষয়টা একদম জানতেই হবে, আবার এই বিষয়টা কি ভাষা ভাষা জ্ঞান থাকলেও চলবে। ঠিক আছে? আচ্ছা, উম, কেউ মেসেজ দিচ্ছেন এখানে, আমি বুঝতে পারছি না কোন গ্রুপে জয়েন করব। নক নক, নক নক তো আপনি আছেন, আপনার নাম কি? একটা ক্লাসে থাকলে বা এরকম মিটিং জয়েন করলে নামটা এডিট করে দেওয়া ভালো। আচ্ছা, ওনাকে তো আমি দেখেছিলাম এখানে ছিলেন। আরেকটা বিষয়, আপনারা তো অনেকে আসেন কিন্তু আবার তো বের হয়ে যান। আমি এখন অ্যাটেন্ডেন্সটা আসলে তো লাস্টে নেই, তখন দেখা যাবে যে অনেকে আবার বলবেন যে আমি ছিলাম কিন্তু লাস্টে ছিলাম না। এর জন্য যেটা করা হয় যে লাস্টে নেওয়া হয়। আচ্ছা, যাই হোক, লাস্টে একটু মনে করাই দিবেন, বা কেউ একটা হচ্ছে আপনাদের এই যে সবার নামের স্ক্রিনশট নিয়ে দিয়ে দিবেন, এই গ্রুপে দিয়ে স্যার দিবেন। অ্যাটেন্ডেন্স কি এখন দেওয়া লাগবে? না, এই যে অ্যাটেন্ডেন্স আমরা হচ্ছে একটা ইয়েতে নেই, স্প্রেডশিট আমাদের করা আছে।
কোথায় গেল? হ্যাঁ, কালকে ওইটা কালকেরটার মতো করে। মানে গ্রুপে দেওয়ার কথা বলছিলাম যে আমাদের স্যার হচ্ছে কালকে বলেছিলেন যে এনএসডি হচ্ছে মাঝে মধ্যে এভিডেন্স চায়। তো আমাদের এই যে ক্লাসগুলো যে আদৌ হচ্ছে, তো এটার একটা এভিডেন্স হিসাবে হচ্ছে স্ক্রিনশট গুলো থাকলে ভালো। আর এই যে এখানে আপনারা দেখি 10 জন নাম অ্যাড করেছেন। আচ্ছা, এটা যেহেতু বের করলাম, কেউ কি আছেন যে নাম এখানে অ্যাড নাই, এখন ক্লাসে আছেন? আচ্ছা, এই লিঙ্কটা হচ্ছে গ্রুপে দেয়া আছে, যদি এরকম কেউ থাকেন আপনি হচ্ছে যে এখানে 11 থেকে আপনাদের নাম অ্যাড করে দিয়েন। এই যে এইখানে অ্যাটেন্ডেন্স হচ্ছে অ্যাবসেন্ট থাকলে এ দিবেন, প্রেজেন্ট থাকলে হচ্ছে পি দিবেন। যেহেতু আমাদের স্ক্রিনশট আছে, এটা প্রবলেম হবে না। তো এটা হচ্ছে আপনারা দিবেন। আর এই যে খেয়াল করলে দেখবেন এখানে ড্রাইভ লিঙ্ক গুলো দেয়া থাকবে, আর আপনাদের গ্রুপেও দিয়ে দিব। এখন যেহেতু নেটে প্রবলেম, আমি অফিসে জিজ্ঞাসা করেছিলাম যে ইউটিউবে আপলোড আসলে কখন করা হবে। তো এটা চেষ্টা করতেছে যে জি। ইউটিউবে যত তাড়াতাড়ি পারে আপলোড করে দিলে আপনাদের আর কি দেখতে সুবিধা হবে। ড্রাইভ থেকে তো আবার মানে দেখা একটু অসুবিধা। আচ্ছা, তো দেখেন এখানে আমাদের বইয়ে দেখেন এখানে সেলফ চেক আছে, এখানে প্র্যাকটিস করার জন্য কিছু কোশ্চেন দেওয়া আছে। আপনাদের যেটা বলেছিলাম যে এই কোশ্চেন গুলা চেষ্টা করবেন কি নিজেরা আনসার কিছুটা করতে পারেন কিনা। হ্যাঁ, সবই যে করতে হবে তা না। এই যে যেমন ধরেন যে এখানে গুরুত্বপূর্ণ বিষয় কোনগুলো এগুলো তো বলেই দেওয়া আছে। চেষ্টা করবেন ওই বিষয়গুলো অন্তত কি আপনি না দেখে লিখতে পারতেছেন কিনা, তাহলে আপনাদের অনেকটা শেখা ইয়ে হবে। আর আমাদের বই শেষ হলে আমি চেষ্টা করব এটার উপরে হচ্ছে কি একটা আলাদাভাবে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট নিতে, আপনাদেরকে কোশ্চেন দিয়ে দিব এবং কি কোশ্চেন অনুযায়ী আপনারা হচ্ছে অ্যাসেসমেন্ট দিয়ে সেটার হচ্ছে আনসার পরের ক্লাসে আলোচনা করে ফেলবো, ওইটাই ভালো হবে। না হয় দেখা যায় যে ওই কত 10-15 জন বা 20 জনের হচ্ছে যদি মার্কিং আলাদাভাবে করতে হয়, 20 জনকে আলাদাভাবে ফিডব্যাক দিয়ে ক্লাসে হচ্ছে একবার আমরা আলোচনা করে ফেলি। তো ওইটা আমার মনে হয় ভালো হয়। আর কারো যদি ফিডব্যাক ইন্ডিভিজুয়ালি প্রয়োজন হয় অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন যে এই কোশ্চেনটা আসলে কিভাবে কি হলো। তো দেখেন আপনাদের এই বইয়ে এই যে টাস্ক অ্যানালাইসিস আসছে না, তো এইখান থেকে এভিডেন্সের একটা কাজ হচ্ছে কি এই যে আপনাদের টাস্ক অ্যানালাইসিস ফর্ম তৈরি করা। ঠিক আছে? তো এখানে আমরা মোটামুটি জানি যে টাস্ক অ্যানালাইসিস হচ্ছে আমরা কিভাবে করব। তো প্রথমত এই যে আমি যে গতকালকে প্র্যাকটিস করেছিলাম আপনাদেরকে যে একটা হচ্ছে কি জব নেবেন এবং সেটার কি ডাইমেনশন অফ কম্পিটেন্সি কি আপনি হচ্ছে ভাগ করবেন। তো দেখেন সেটা এখানে এসে কিভাবে কাজে লাগে, যে আপনি এখানে কি একটা জব সিলেক্ট করবেন বা আপনি হচ্ছে কি একটা এখানে মডিউল সিলেক্ট করলেন আপনার পড়ার থেকে। হ্যাঁ, আপনার পড়ার থেকে কিন্তু আপনাদের যে অকুপেশন আছে ওইগুলো থেকে, সেখান থেকে আপনি একটা স্পেসিফিক একটা টাস্ক বা একটা কাজ নিলেন এবং সেইটার এলিমেন্টস গুলোকে আপনি আপনার সিএস থেকে ঘেটে ঘেটে বের করলেন। বা আপনার সিএস ও লাগবে না, আপনি যদি নিজে নিজে লিখতে পারেন যে আপনার এখানে এটাকে কিভাবে ব্যাখ্যা করা যায়, আপনি সেটাও দিতে পারেন। তো কিছু এলিমেন্টস অ্যাড করতে হয় এবং কি সেটার অনুযায়ী আপনার নলেজ কি কি থাকতে হবে, আপনার স্কিল কি কি থাকতে হবে, আপনার অ্যাটিটিউড কি কি থাকতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে কি আপনি এখানে অ্যাড করতে হয়। যেমন এটা যদি একটু মুখে বলে দেই, আপনার স্কিল গুলো হচ্ছে কোথায় পাবেন। আপনার সিএস এ যদি যান, সিএস এর ভিতরে কি আপনি এখানে এটা খুবই সহজে পাবেন যে প্রত্যেকটা পারফরমেন্স ক্রাইটেরিয়া কিন্তু কি আপনার হচ্ছে স্কিল। আপনি এখান থেকে ধরেন ফলো অস প্রসিডিওর এটা নিয়ে হচ্ছে আপনি কাজ করতে যাচ্ছেন। তো সেই জায়গায় আপনার এই কাজের দক্ষতাগুলো কি কি থাকতে হবে, মানে আপনি এই কাজটা পারতে গেলে এই পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো না, তো এইটা হচ্ছে কি আপনার স্কিলের ভিতরে থাকতে হয়। তো এটা যখন এভিডেন্স ফাইনালি কাজ করবেন ওটা আলাদাভাবে আলোচনা করা হবে, জাস্ট আর কি বলে দিচ্ছি যে একটা টাস্ক অ্যানালাইসিস ফর্ম কিভাবে করতে হয়। তারপরে হচ্ছে আপনি নলেজ আর হচ্ছে অ্যাটিটিউড কোথায় পাবেন, নিচে যদি যান এই যে এভিডেন্স গাইড বলে আমাদের একটা অপশনই আছে, এখানে কি আপনার আন্ডারপিনিং নলেজ এই যে এখানে আছে, আপনার কি রিকোয়ার্ড অ্যাটিটিউড কি এখানে আছে। ঠিক আছে? তো এইভাবে কি আপনারা টাস্ক অ্যানালাইসিস ফর্মটা তৈরি করতে পারেন। তো কেউ যদি চান প্র্যাকটিসের জন্য এখানে করতে পারেন, করে হচ্ছে আমাকে জমা দিবেন। আর না না হয় এমনিতেও অসুবিধা নাই, আমরা হচ্ছে এটা পরে এভিডেন্সের ক্লাস যখন হবে তখন এটা আরো বিস্তারিত আলোচনা করবো এবং আমরা করেও দেখাবো যে এটা কিভাবে কাজ করে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম? টাস্ক অ্যানালাইসিস। হ্যাঁ, এখন এখানে আমরা একদম শেষের দিকে চলে আসছি। আচ্ছা, আমরা এখান থেকে দেখি। আসসালামু আলাইকুম ফুয়াদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, কিছু বলবেন? ভালো আছেন? হ্যাঁ, জি জি, ভালো। জি। স্টুডেন্ট তো অনেকগুলো আছে মনে হচ্ছে। স্টুডেন্ট হচ্ছে সবাই সম্ভবত নেটে কিছুটা প্রবলেম, অনেকে দেখছি হুম, জয়েন হয় আবার
তারপরেও রেসপন্স আবার একটা মোটামুটি আজকে অনেক ভালো। হ্যাঁ, আজকে উপস্থিতি বেশি, গতকালকের চেয়ে হুম। বেশি। আজকের অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছে কি? অ্যাটেন্ডেন্স এর যে লিংক দেয়া আছে তো ওই হ্যাঁ। ওখান থেকেই দেয়া হয়। আমি আমি যেটা করি যে লাস্টে হচ্ছে নেই অ্যাটেন্ডেন্স, ক্লাস শেষ হলে। ওকে, নো প্রবলেম, নিয়ে নেন। আর স্যার তো আজকে জয়েন করে নাই না? স্যার ছিলেন, স্যার হচ্ছে মাঝখানে ছিলেন, কত প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো ছিলেন। তো স্যার আমাকে একটু পরে ফোন করবে। আপনাকে যদি পারি আমি গ্রুপ করে নেব। ক্লাস শেষ কখন আপনার? ক্লাস এই যে আমাদের টপিক আর বেশি বাকি নাই। এমনিতেও তো ২ থেকে ২.৫ ঘন্টায় করানোর কথা ছিল না? এই জি, আমাদের জি। আজকে 8:30 থেকে শুরু হয়েছে। 9:30, 10:30 যদি ধরি, 10:30 ধরলেও আরো 13 মিনিট আছে। তো ওকে, আমরা আপনি আরো ক্লাস 13 শেষ মিনিট করেন। যদি যদি করতে এরকম পারি। হয় গ্রুপ কলে ৩ জন কথা বলে সেটা মিউচুয়াল করা করব। হ্যাঁ স্যার? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ওকে, ক্লাস নেন। বিরক্ত করার জন্য সরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম? উম আচ্ছা, তো দেখেন আমরা ইনফরমেশন 3 তে চলে আসছি। তো এইখানে আমাদের মূলত আলোচনা কি নিয়ে? ওয়ার্ক প্লেস ইস্যু, যে আপনি যখন কাজ করতে যাবেন কোথাও, ট্রেনিং এ যাবেন, তো সেইখানে আপনার কিছু ইস্যু ক্রিয়েট হবে। এখন ইস্যু মানেই যে সমস্যা তা না। আমরা যেটা আরকি মনে করি যে ইস্যু মানেই হচ্ছে বিভিন্ন প্রবলেম, সমস্যা, তা না। আপনি ওভারঅল ম্যানেজমেন্ট করতে গেলে সেইখানে কি কিছু বিষয় আসবে যেটাকে আপনার ট্যাকেল দিতে হবে। তো হুম, এখানে আমরা একটু দেখি যে কি, কি বিষয় হচ্ছে আপনাকে করতে হবে। তো দেখেন এখানে ৪ টা টপিক ছিল। এখানে আলাদাভাবে সেটা আবার দেয়া আছে। তো যাই হোক, আমরা দেখি যে প্ল্যানিং, প্রায়োরিটাইজিং এন্ড অর্গানাইজিং ইউর ওয়ার্ক। এখানে আপনার কোশ্চেনের মাঝে মধ্যে আসে এই যে টাইম ম্যানেজমেন্ট স্কিল, যেটা যে টাইম ম্যানেজমেন্ট স্কিল আপনি হচ্ছে টাইম ম্যানেজ করবেন কিভাবে? ঠিক আছে? তো এটা বইয়ে দেখেন সুন্দর করে দেয়া আছে যে টাইম ম্যানেজমেন্ট আপনি কিভাবে করবেন। টাইম ম্যানেজমেন্ট স্কিলে দেখেন কতগুলো টপিক এখানে ধরেন ৫ টা স্টেপে বলছে। তো আপনারা কিন্তু মোটামুটি সবাই এটা এমনিতেই জানেন যে টাইম ম্যানেজমেন্ট করতে গেলে কি, কি করতে হয়। তো আপনার টাইম ম্যানেজমেন্ট স্কিলে হচ্ছে কি আপনি একটা টাইমলাইন বেস করে বা একটা ডেডলাইন বেস করে কোন একটা কাজ আপনি সম্পূর্ণ করতে পারেন। কোনটা হাই প্রায়োরিটি, লো প্রায়োরিটি এটা কি আপনি মেইনটেইন করতে পারেন। হ্যাঁ? আপনার হচ্ছে এফেক্টিভলি কাজগুলো করতে পারেন। যেটা আপনার কি রেলেভেন্ট সেটা আগে করবেন, ইররেলেভেন্ট গুলো কি পরের জন্য রাখবেন। যে শেষের দিকে আমি টাইম মিট না করতে পারলে সেটা যেন কি আমি বাদ দিলেও আমার কাজটা চলে যায়। হ্যাঁ? তারপরে হচ্ছে allocate appropriate amount of time, মানে হচ্ছে কোন কাজের জন্য কতটুকু টাইম ব্যয় করতে হবে এটাও কি আপনার জানা আছে। না হয় দেখা যায় কি যে আমরা বিশেষ করে পরীক্ষা দিতে গেলে এটা আমাদের সমস্যা হয় যে ১০ টা কোয়েশ্চেন ১ ঘন্টা, আমরা ৫ টা কোয়েশ্চেন লিখছি, আমাদের ৪০ মিনিট চলে গেছে। তো শেষের ২০ মিনিটে কি তাড়াহুড়ো করে বাকি ৫ টা লিখতে হয়। তো এটা কি আপনার টাইম ম্যানেজমেন্টের একটা বড় হচ্ছে কি দক্ষতা। হুম? তারপর হচ্ছে এটাও একই কথা যে উইথিন এগ্রিড টাইমলাইন, যে আপনি হচ্ছে যত দিনের মধ্যে কি কাজটা শেষ করবেন বলে বলেছেন তত দিনের মধ্যে কি আপনি শেষ করতে পারেন। এটা আপনার কি টাইম ম্যানেজমেন্ট স্কিল। তো এটা আপনাদেরকে কি একটু ভালোভাবে ধারণা থাকতে হবে যেন কোশ্চেন আসলে কি বলতে পারেন যে টাইম ম্যানেজমেন্ট স্কিল, মানে আর কি লিখতে পারেন যে টাইম ম্যানেজমেন্ট স্কিলের ভিতরে হচ্ছে কি, কি থাকে। ঠিক আছে? তো এখান থেকে আরো কিছু বিষয় আসে যে এমপ্লয়াবিলিটি স্কিল, যে আপনি হচ্ছে একজন দক্ষ কর্মী হিসাবে যখন কি কোথাও মানে যোগ দিবেন, সেইখানে আপনাকে কেন নিবে? ঠিক আছে? আপনি এজ এ ট্রেইনার বা এজ এ অ্যাসেসর যাই বলেন, তো এখানে আপনি যুক্ত হলে আপনাকে নেয়ার জন্য যেই বিষয়গুলো হচ্ছে কি লাগে সেইটা হচ্ছে এখানে কি আছে এমপ্লয়াবিলিটি স্কিল, যে আপনি একজন কর্মী হিসাবে আপনার যে স্কিল গুলো লাগবে সেটা কি এখানে দেয়া আছে। তো ওভারঅল আমরা ইন জেনারেল বিষয়গুলো জানি: কমিউনিকেশন, টিম ওয়ার্ক, প্রবলেম সলভিং, হ্যাঁ, ইনিশিয়েটিভ এন্ড এন্টারপ্রাইজ, সেলফ ম্যানেজমেন্ট, লার্নিং, টেকনোলজি। তো মানে কি যে এই বিষয়গুলো আপনার আয়ত্তে থাকতে হবে একজন ভালো কি কর্মী হতে গেলে, এমপ্লয়ি হতে গেলে, যে আপনার কমিউনিকেশন স্কিল থাকতে হবে। হ্যাঁ, আপনার ৫-১০ জনের সাথে কাজ করতে জানতে হবে। হ্যাঁ, যে আমাদের যে কন্টিনজেন্সি বলি আমরা, যে আপনার কোনো প্রবলেমে পড়লে কি সেটা সলভ করা জানতে হবে। হ্যাঁ, আপনার ইনিশিয়েটিভ নিতে জানতে হবে, যে আপনি কোনো কাজ আপনাকে না বললে হচ্ছে কি আপনি করেন না, আপনি বসে থাকেন। তাহলে তো আপনাকে দিয়ে কাজ হবে না, তাই না? এটা কি খুব মানে সিম্পল ভাবে যদি বলি, তো ওভারঅল কি আপনি কাজ করার আপনার হচ্ছে নিজের মধ্যে একটা কি চাহিদা থাকতে হবে। হ্যাঁ, সেলফ ম্যানেজমেন্ট, যে আপনি কাজগুলো গুছিয়ে করতে পারেন। আপনার উপরে আরেকজন থাকতে হয় না যে আপনাকে কন্টিনিউয়াসলি হচ্ছে বলতে থাকবে যে আপনি এই কাজটা এইভাবে করেন, ওইভাবে করেন। হ্যাঁ, লার্নিং কি আপনি নিয়মিত হচ্ছে কি শিখতে থাকেন।
কারণ এটা আমাদের সামনে আসবে, আমাদের ওই যে টেকনিক্যাল কম্পিটেন্সি যে বইটা আছে, যে আপনি যখন কোন একটা সেক্টরে ঢুকেন, তো সেইখানে যদি কি আপনি যেই লেভেলে ঢুকেছেন ওই লেভেলেই থাকেন এবং কি নিজেকে আপডেট না করেন, তখন কি আপনি কিছুদিনের ভিতরেই ইররিলেভেন্ট হয়ে যাবেন। কারণ কি এখন এই আধুনিক যুগে হচ্ছে টেকনোলজি বলেন বা হচ্ছে আপনার লার্নিং কালচার বলেন, সবকিছু খুবই দ্রুত আপডেট হচ্ছে। তো নিজেকে তার সাথে কি খাপ খাইয়ে নিতে হবে, লার্নিং এর ভিতরে থাকতে হবে। তারপরে হচ্ছে কি টেকনোলজি, তো আপডেট টেকনোলজির সাথে কি আপনার পরিচিত থাকতে হবে। তো এই সব মিলে হবে কি আপনার এমপ্লয়াবিলিটি স্কিল। এখন কি কি স্কিল সেটা যদি লাগে, এই যে এই কয়েকটা টপিক হচ্ছে কি আপনার একটু মুখস্থ থাকতে হবে। আর ব্যাখ্যা তো আমরা মোটামুটি সব জানি, এটা খুব একটা আর কি অসুবিধা নাই। এটার পরে কি আসে, ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ। তো ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ এটা আপনার হচ্ছে মোটামুটি নিজের মতো ব্যাখ্যা করলেই হবে, যে একজন ক্লায়েন্টের মানে তার হচ্ছে খুশির জন্য, সে যেন কি আপনার উপরে স্যাটিসফাইড থাকে, সেটার জন্য আপনি কি কি করতে পারেন। আর হচ্ছে ক্লায়েন্ট কারা কারা হতে পারে, তো এটা কিন্তু আমরা ওখানেও দেখে আসছি যে ক্লায়েন্ট হচ্ছে কি ইন্ডিভিজুয়াল লার্নার্স, ক্যান্ডিডেট ফর অ্যাসেসমেন্ট, ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অর এজেন্সি। এটা কিন্তু আমাদের কি এখানে ছিল। এটা চাইলে একটা করতে পারেন একই জিনিস, হ্যাঁ, এই যে এখানে ছিল ক্লায়েন্ট কারা কারা হতে পারে। আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন, যে আপনার এজ এ ট্রেনার হিসাবে আপনি হচ্ছে যখন কোথাও যুক্ত হবেন, তো প্রথমেই আমাদের না কিছু কাজ চলে আসে, যেটা আপনার হচ্ছে মনে হতে পারে যে আমার কাজ তো হচ্ছে শুধু পড়ানো, হ্যাঁ, এর বাহিরে হচ্ছে এত কিছু কি আমার দায়িত্বের ভিতরে আছে। তো সেই দায়িত্বের ভিতরে আসলে যে কত কিছু থাকে সেটা হচ্ছে কি এই তালিকাটা দেখলে বুঝতে পারবেন। যে একটা ট্রেনিং শুরু হওয়ার আগে প্রি ট্রেনিং সাপোর্ট, যে আমাদের সিবিটি সিস্টেমটা যেহেতু কি লার্নার সেন্টার্ড, যে আপনার হচ্ছে একজন শিক্ষার্থীকে সর্বোচ্চটা দেওয়ার জন্য যা যা প্রয়োজন হয় সেগুলোই কি আমরা যেহেতু দিয়ে থাকি, সেটা কি তার ট্রেনিং শুরু হওয়ার আগে থেকেই আমরা দেওয়া শুরু করি, এবং কি ইন ট্রেনিং সাপোর্ট, যে আমরা তার ট্রেনিং শুরু হওয়ার পরেও তাকে কি বিভিন্ন বিষয়ে হেল্প করি। তো আমরা এখানে যদি কয়েকটা একটু দেখি, যে লার্নিং অবজেক্টিভস রিলেটেড টু ওয়ার্ক ট্রেড, এটা আমরা অনেক জায়গায় ভিন্ন ভাষায় দেখে আসছি, যে তাদেরকে যা যা বিষয় শেখানো হবে সেটা হচ্ছে কি কর্মক্ষেত্রে গিয়ে যেন কি কাজে লাগে। হ্যাঁ, তারপরে হচ্ছে যেমন দেখেন যে ইউজ অ্যাডাপটিভ টেকনোলজি, যাকে যেইভাবে শিখালে কি, যেই টেকনোলজি ব্যবহার করে শিখালে কি সে ভালোভাবে বুঝতে পারবে সেইভাবে কি শেখাবেন। এখন আপনি ধরেন একটা গ্রাম এলাকায় গেলেন, সেখানে গিয়ে সবাইকে কি কম্পিউটার হাতে দিয়ে বললেন যে নেন সবাই এখন হচ্ছে কি এখন কম্পিউটার চালু করেন, তারপরে হচ্ছে অমুক ডকুমেন্ট ওপেন করেন বা ইউটিউবে একটা ভিডিও দেখেন। তো দেখা যাবে কি তারা হয়তো ওইটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট মানে ইয়ে করতে পারবে না, হ্যাঁ, যেভাবে তার ট্রেনিংটা নেওয়ার কথা ওইভাবে কি করতে পারবে না। তো সেইখানে আপনার যেখানে যেই প্রযুক্তির ব্যবহার করা প্রয়োজন সেটাকে আপনি করবেন। তারপরে ধরেন ট্রেনিং শুরু হলে কি বিভিন্ন ধরনের আপনার সাপোর্টের প্রয়োজন হয়, হ্যাঁ, ইনশিওর ফিজিক্যাল এন্ড কি কমিউনিকেশন সাপোর্ট, যে আপনার ধরেন দীর্ঘ সময় হচ্ছে গিয়ে কি কোনো ট্রেনিং সেন্টারে ট্রেনিং নিতে হয়, তো তখন সেইখানে তাদের বিভিন্ন ধরনের কি সাপোর্টের প্রয়োজন হয়, সেটাকে আপনাদের সাপোর্ট দিতে হয়। যেমন ধরেন এই যে একটা স্পেসিফিক বিষয় আছে চ্যালেঞ্জ সাটল ডিসক্রিমিনেশন, যে একসাথে একটা ক্লাসরুমে গেলে কি অনেকে অনেকে বিভিন্ন ভাবে হেয় প্রতিপন্ন করতে পারে, ডিসক্রিমিনেট করতে পারে, সেটাও কি আপনি চ্যালেঞ্জ করবেন, মানে কি সেটাকে প্রতিরোধ করবেন, প্রতিহত করবেন। ঠিক আছে, তো এটা আমরা এই 50 নাম্বার পেজের এগুলো একবার একটু দেখে রাখবো। হ্যাঁ, যদি কোশ্চেনে আসে 2-4টা লিখলেই হবে, আপনার যে সব মানে পারতে হবে তা না, অনেকগুলো আছে এখানে। তো এখানে ইম্পর্টেন্ট বিষয় যেটা, যে আপনি এই বিষয়গুলো কখন হচ্ছে আপনি আহ, ইয়ে করতে পারবেন, হ্যাঁ, ফুলফিল করতে পারবেন, যে যখন টিচার্স রোল এন্ড রিকোয়ারমেন্ট, যে আপনি এই রোল রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করা একজন টিচার যখন হবেন, তখন কি আপনি উপরের কাজগুলো করতে পারবেন। তো এইটা আসলে বিভিন্ন ভাবে কোশ্চেনেও আসে, যে আপনি একজন ট্রেনার বা টিচার হিসাবে আপনার রোল বা আপনার দক্ষতা, আপনার যোগ্যতা, আপনার অভিজ্ঞতা কেমন হওয়া দরকার, তখন কি সেটা আপনি এই আনসারটা হচ্ছে দিবেন। তো দেখেন এখানে কি লিখছে, নো এ লিটল অ্যাবাউট দ্য লার্নার ইনক্লুডিং হোয়াই দে আর ডুইং দ্য ট্রেনিং অ্যান্ড অর কি অ্যাসেসমেন্ট, যে আপনার ট্রেনিং সম্পর্কে বা লার্নার সম্পর্কে কিছু জ্ঞান কি আপনার থাকতে হবে, যে কেন তারা এই ট্রেনিংটা নিচ্ছে, কেন তারা এই অ্যাসেসমেন্টটা দিচ্ছে। যদি কিছুই না জানেন তাহলে কি তাদের সাথে আপনি কি খুব একটা কানেক্ট করতে পারবেন না। ঠিক আছে, যদি কানেক্ট না করতে পারেন, তখন হচ্ছে কি আপনার সেই লার্নিংটাকে অতটা ফ্রুটফুল হবে না। ঠিক আছে, কারণ দেখা যায় কি যে আমরা তার কাছ থেকে ভালো শিখতে পারি যার সাথে কি আমরা কিছুটা ইমোশনালিও কানেক্ট হতে পারি।
যদি দেখা যায় যে একজন আসলো শুধু হচ্ছে আপনাদের লেকচার দিল আবার চলে গেল, হ্যাঁ, তাহলে কি দেখা যায় যে অনেক সময় আমরা কি হচ্ছে ডিস্ট্রাক্টেড হয়ে যাই। তো যদিও আমাদের যদি তুলনা দেই, অনলাইন আমাদের সময় খুবই অল্প, ওইভাবে হয়তো কথা বলার সুযোগ হয় না, কিন্তু এই যে আমি যেটা তখনও বললাম যে আমরা ক্লাস শেষে হচ্ছে একটা সময় দিই, তো আপনারা যখন মানে হচ্ছে আপনাদের সময় মনে হবে তখন কি আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং কি ক্লাসের সময় কি বলতে পারেন। অবশ্য আমি প্রথম দিন এই রিলেটেড একটা ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে হচ্ছে মেসেজ দিতে পারেন, আর হচ্ছে কলটা যদি খুব জরুরি কোনো প্রয়োজন হয় তাহলে হচ্ছে কি কলে কথা বলতে পারেন, সেটা অবশ্য অফিস টাইমে। ঠিক আছে? তো এরপর দেখেন টিচার্স রোল আরো কি কি হয়। হেল্প লার্নার্স প্ল্যান দেয়ার লার্নিং, এটা কিন্তু কি আমাদের শুরুতে ব্যাখ্যা করা হয়েছিল যে একজন লার্নার কিভাবে শিখবে সেটাও কি একজন ট্রেনারকে বুঝিয়ে দেওয়া লাগতে পারে। হ্যাঁ, ডেসক্রাইব কোয়ালিফিকেশন পাথওয়েজ, যে আপনি সে যে বিষয়টা শিখতে আসছে সেটার কি আরো হায়ার কোয়ালিফিকেশন আছে, বা সে এখানে শিখে সে কি করতে পারবে কি হতে পারবে, আপনি যেহেতু সেই বিষয়ে ইন্ডাস্ট্রি এক্সপার্ট, আপনি তাকে কি এই বিষয়ে তাকে সাজেশন দিতে পারবেন। হ্যাঁ, টেক দ্য ইনিশিয়েটিভ টু জেনারেট অ্যান্ড এনকারেজ কমিউনিকেশন, তো অবশ্যই কি তাদের সাথে আপনার কমিউনিকেশন ভালো করতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে আমি মাত্র যেটা বললাম যে আপনি কখন হচ্ছে অ্যাভেলেবেল আছেন, আপনার কন্ট্যাক্ট কিভাবে করবে বা কোনো লিমিটেশন আছে কিনা, হ্যাঁ, তারপরে কিভাবে কন্ট্যাক্ট করবে, সেটা কি ফোন করে না মেইল করে, হ্যাঁ, এগুলোকে আপনি এক্সপ্লেন করে দেওয়া লাগবে। তারপর হচ্ছে কিপ ইন টাচ উইথ লার্নার্স, এখন কি এমন হলো যে ক্লাস করালো, ক্লাসের মাঝখানে ধরেন অ্যাসেসমেন্ট আর ক্লাসের মাঝখানে একটা 10 দিনের গ্যাপ, এখন আপনি ট্রেনারকে আর খুঁজেই পান না। তো তখন যদি কোনো আপনার হেল্প লাগে তখন আপনার ট্রেনারকে না পেলে আপনার সমস্যা না। এর জন্য কি কিপ ইন টাচ উইথ লার্নার্স, যে আপনার লার্নারের সাথে কি আপনার যোগাযোগ বজায় রাখতে হবে। হ্যাঁ, হেল্প লার্নার্স মনিটর দেয়ার ওন লার্নিং, যে যারা হচ্ছে কি শিখতে আসে সাধারণত কি তাদের যেই প্রোগ্রেসটা আছে সেটা আপনি এজ এ ট্রেনার হিসেবে ভালো বুঝবেন। তো সেইটাকে আপনার লার্নারকে মনিটর করতে হেল্প করতে হবে, যে সে নিজেও যেন বুঝে যে তার পড়াশোনাটা কতটুকু অগ্রসর হলো। লিঙ্ক লার্নিং টু লার্নার্স এক্সপিরিয়েন্স, এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডাল্ট লার্নিং নিয়ে সামনে আপনাদের আরো পড়া আছে, যে অ্যাডাল্ট লার্নার হিসাবে আমাদের কিন্তু আমরা এক্সপিরিয়েন্স থেকে হচ্ছে কোনো কিছু শিখি। মানে এটা যদি আরেকটু পেছনে যাই, যে আমাদের সিবিটি সেক্টরে যেটা আমরা গতকাল বলেছিলাম যে ক্লাস 1 থেকে কি শুরু হয় না, তাই না? তো আমরা মোটামুটি যারা কি অ্যাডাল্ট তারাই আসি বিভিন্ন অকুপেশনে এখানে শিখতে। তো এইখানে আমরা অ্যাডাল্টরা আসলে যেভাবে শিখি, যে কোনো একটা বিষয় যদি আমরা আত্মস্থ করতে যাই সেটাকে আমরা প্রথমে কি করি, একটা অভিজ্ঞতার সাথে ম্যাচ করার চেষ্টা করি, তারপরে আমরা কি সেটাকে মুখস্থ করি বা হচ্ছে সেটাকে বোঝার চেষ্টা করি। যদি একটা বাচ্চাকে শেখানো হয় তখন সে কি করে, তার তো আসলে অভিজ্ঞতা নেই, তার আহ আহ, মাথাটা হচ্ছে কি ক্লিন স্লেট, যে সেখানে কোনো তথ্য আগে থেকে দেয়া নাই। হ্যাঁ, আমরা হচ্ছে কি কোনো একটা বিষয়কে পয়েন্ট অফ রেফারেন্স হিসেবে ধরি, তারপরে সেটার সাথে তুলনা করে কি আমরা আরেকটা বিষয় শেখার চেষ্টা করি। ঠিক আছে? এখন যেমন আপনাকে যদি কি বলে, উম, আপনাকে ধরেন এই ইলেকট্রিক্যালের কোনো কাজ শিখতে বললো, হ্যাঁ, তো আপনি তখন সেইখানে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ সেটা যদি আপনি কোনো বাচ্চাকে শেখাতে যান, সে কিন্তু কি সরাসরি গিয়ে কোনো একটা কারেন্টের লাইনে তারে হাত দিয়ে ফেলতে পারে। কিন্তু আপনি যদি একজন অ্যাডাল্ট হন, আপনি অলরেডি জানেন যে কারেন্টে হাত দিয়ে কি শক করে, তো আপনি তখন কি সেই অভিজ্ঞতা থেকে ওইটার সাথে আগে কি এটাকে যুক্ত করবেন যে না, যেহেতু শক করে তাহলে আমি কি এখানে সতর্ক থাকাটা আমার প্রয়োজন। তখন আপনি অস প্র্যাকটিস এই কারণে করবেন যে আপনার কি হাত দিলে শক করে তাই সতর্ক থাকা প্রয়োজন। কিন্তু একটা বাচ্চাকে শেখাতে গেলে কি হবে, যে তাকে আপনার হচ্ছে আলাদাভাবে এক্সপ্লেন করতে হবে যে এটা শক করে এটা এই কারণে, বা একটা ডেমনস্ট্রেশন এক্সাম্পল হিসেবে কি দেখানো লাগতে পারে। এটা হচ্ছে বিষয়। আর কি থাকে, গিভ এফেক্টিভ ফিডব্যাক, তো অবশ্যই এটা আপনাকে ফিডব্যাক দিতে হবে, সে যতটুকু শিখতে পারলো, তার কোনো কোয়েশ্চেন কোয়ারিজ থাকলে এগুলো যথাযথভাবে ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ, মোটিভেট লার্নার্স টু কিপ দ্যাম গোয়িং, তো অনেক সময় কি দেখা যায় কি যে লার্নার্সরা হচ্ছে কোর্সের সাথে বা হচ্ছে হ্যাঁ, তারা হচ্ছে থাকতে পারে না, হ্যাঁ, ঝরে পড়ে যায়। তো তাদেরকে হচ্ছে কি মোটিভেট করতে হবে। এনকারেজ লার্নার টু লার্ন ফ্রম ইচ আদার, এটাও কি খুবই গুরুত্বপূর্ণ। আপনি এজ এ ট্রেনার হিসাবে আপনার লার্নার থাকবে, মানে অনেকজন থাকবে, এটা স্বাভাবিক, 10-15 জন 20 জন, অনেক জায়গায় কি 40-50 জন থাকে। তো তখন আপনি সবাইকে ইন্ডিভিজুয়ালি ফিডব্যাক দিবেন বা সবাইকেই ভালোভাবে শেখাতে পারবেন, এটা না হওয়ার সম্ভাবনাই বরং বেশি। তো তখন দেখা যায় কি যে যারা একটু ভালো পারে আপনি এই ব্যবস্থাটা করে দিবেন কি যে তাদের কাছ থেকে যেন কি অন্যরা যারা একটু কি কম পারে তারা যেন কি শিখতে থাকে। তাহলে দেখা যাবে কি যে ভালো পারে তার প্র্যাকটিস হয়ে গেল, আর যে কি একটু ল্যাকিং ছিল তার কি এটা জানা হয়ে গেল। তো এই রোলস এন্ড রিকোয়ারমেন্টস গুলো কি একটা টিচারের হচ্ছে থাকতে হয়। তো আমরা যদি বইয়ে দেখি, তো বইয়ে মোটামুটি এই পর্যন্তই আছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের সেলফ চেক ছিল।
আরেকটা জিনিস একটু দেখেন, এই যে 55 নাম্বার পেজে, এইটা হচ্ছে আপনাদের এভিডেন্সের একটা অংশ। এই যে ফিডব্যাক নিয়ে যে আমরা বললাম যে একটা ট্রেনারের কি ফিডব্যাক দিতে হয়, এটা একটা রেডি ফরম্যাট। আপনাদের এভিডেন্সে এটাই থাকে, এটার মধ্যে চেঞ্জ একটা করার প্রয়োজন থাকে না, জাস্ট এভিডেন্সে আছে বলে আর কি বলে রাখলাম। আর প্রত্যেকটা ইউনিটের শেষে এরকম পাবেন রিভিউ অফ কম্পিটেন্সি, মানে হচ্ছে যে আপনি এই পুরো ইউনিটটাতে কি কি শিখতে পারলেন সেটার কি পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো এখানে উল্লেখ করা থাকবে। আপনি যদি এই কাজটা পারেন কি ইয়েসে টিক দিলেন, না পারলে কি নো টিক দিলেন। এখন যদি নো থাকে কোনোটা, তার মানে কি এই যে নাও আই নাও ফিল রেডি টু আন্ডারটেক মাই ফর্মাল কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট, মানে আমি এখন হচ্ছে কি আমার অ্যাসেসমেন্টটা আমি দিতে পারবো কি পারবো না। এটা যখন আপনি শিওর হবেন তখনই বুঝবেন কি যে আমি এই ইউনিটটা সম্পূর্ণ করতে পেরেছি, বা আমি এই কাজগুলো এখন জানি, বা এই বিষয়গুলো আমি বুঝি। ঠিক আছে, তো এরই মাধ্যমে আপনাদের হচ্ছে 1 নাম্বার ইউনিট সম্পূর্ণ হলো। তো তারপরে যেহেতু আমাদের এসএসআর পার্টের বইগুলো আগে পড়ার কথা, তো আমরা চেষ্টা করব যে এরপরে 3 নাম্বারটা শুরু করতে, অস প্র্যাকটিস যেটা। তাও স্যার আছেন, স্যারের সাথে পরামর্শ করে দেখি স্যার কি বলেন। তো হ্যাঁ, এখন কারোর কিছু বলার থাকলে বলতে পারেন, তারপরে হচ্ছে আমাদের ক্লাস আমরা শেষ করে দিব। এমনিতেই এখন 10:30 যেহেতু বাজে, 2 ঘন্টাও হয়ে গেছে আপনারা। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা আগে নিয়ে ফেলি। আজকে এই যে অনেকে দিয়েছেন, এই কারা আছেন এখানে? হুম, এখানে 11 জন দেখছি, আপনাদের তো আরো বেশি নাম থাকার কথা। এখানে কি এমন কেউ আছেন যে যার নাম হচ্ছে এখানে নাই? শরীফ 2 ইসলাম, নম্বর আপনার নাম ভাই দেখছি না। শাহজাহান। শাহজাহান 2 নম্বর প্রেজেন্ট করেন ভাই, একটু প্রেজেন্ট করে দিন। জি, থ্যাংক ইউ। 2 জি, থ্যাংক ইউ। তারপরে ওখানে দেখা যাচ্ছে উদয়ের নাম, আপনার যার নাম আছে বলে ফেলেন কে কে আছেন, বা না থাকলে নাম লিখে দেই। স্যার 9 নম্বর স্বাক্ষর বারোই প্রেজেন্ট দিলে ভালো। এখানে স্যার 10 ইরশাদ। এখানে একজন ফাঁকা আছেন, ওই নাজনীন, উনি তো ছিলেন, উনি বোধহয় এখন কোনটা দিয়ে দেই। ঠিক আছে, তো সবাই এখানে আছেন, তো কেউ হচ্ছে নেই এরকম নাম এখানে উঠানো হয় না এখনো, কেউ আছেন? জাহিদ হাসান, আপনার এখানে জে দিয়ে ওখানে জেড দিয়ে একই তো লোক না? আপনার আপনার এই নাম এটা না? হ্যাঁ, মোটামুটি এখানে যাদের দেখতেছি সবাই আছেন। আচ্ছা, তো এরপরেও হচ্ছে কেউ বাকি থাকলে আপনারা অ্যাড করে দিতে পারেন। তো 3টা ক্লাস যেহেতু হলো, আমরা এখন মনে হয় দেখা যাবে যে এই 10-11 জন ঘুরে ফিরে আপনারা উপস্থিত থাকবেন। মানে সাধারণত দেখা যায় যে যারা শুরুর কয়েকটা দিন আসতে পারেন না, তারা হয়তো আবার পরের ব্যাচ থেকে হচ্ছে স্টার্ট করেন। তো দেখা যাক কি হয়। তো কারোর যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো হচ্ছে কথা থাকে এখন বলতে পারেন, তারপরে হচ্ছে শেষ হলে আমরা আজকের মতো সেশন শেষ করে দিব। স্যার অ্যাসেসমেন্টের ভাই সম্ভাব্য ওই যে ডেট কবে? আচ্ছা, অ্যাসেসমেন্ট আসলে এখন তো একে তো ক্লাস কেবল শুরু হলো, এটা আগে শেষ হবে, তারপরে হচ্ছে ডেট চাওয়া হয়, তখন এনএসডিএ হচ্ছে ডেট দেয়। আর দ্বিতীয়ত হচ্ছে দেশের যে পরিস্থিতি এখন, স্যার গতকালকে বলেছেন যে এনএসডি এর হচ্ছে সব ধরনের অ্যাসেসমেন্ট বন্ধ আছে। হ্যাঁ, তো এটা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কবে শুরু হবে এটা আপাতত হচ্ছে আমাদের জানা নেই। তো দেশের পরিস্থিতি ভালো হলে আশা করি শুরু হয়ে যাবে, মানে অ্যাসেসমেন্ট অলরেডি অনেক পেন্ডিং আছে, ওগুলো শেষ হবে তারপরে হচ্ছে আমাদেরটা হবে। আরেকটা তৃতীয়ত বিষয় হচ্ছে যে ডেট যখনই দেখ আপনাদের হচ্ছে এটা একটু মাথায় রাখতে হবে যে এনএসডিএ থেকে ডেট দিলে ওই ডেটে সবসময় যে অ্যাসেসমেন্ট নেওয়া সম্ভব হয় তা কিন্তু না, কারণ আপনাদের যারা অ্যাসেসমেন্ট নিবেন তারা কিন্তু হচ্ছে কি লেভেল 5 মাস্টার ট্রেনার। তো ওনারা খুবই ব্যস্ত মানুষ, ওনারা হচ্ছে সবসময় হচ্ছে সময় ওরকম করে উঠতে পারেন না। তো এনএসডিএ থেকে একজন অ্যাসেসর অ্যাসাইন করা হলে তারপরে হচ্ছে কি অ্যাসেসমেন্টটা একদম শিওরলি হচ্ছে হয়। তো আমরা একটা এই সম্ভাব্য একটা ডেট দিতে পারি, সেটা আপনারা হয়তো কিছুদিনের মধ্যেই পাবেন। আর
এই বিষয়টা হচ্ছে দেখেন হলো অফিসে তো আপনারা যে ম্যানেজার সাহেব আছেন বা হচ্ছে আপনাদের এই গ্রুপে দেখবেন হচ্ছে অ্যাডমিন নামে অনেকগুলো আইডি আছে, তো ওনাদের কেউ হচ্ছে এই বিষয়টা সবচেয়ে ভালো জানাতে পারবেন, ঠিক আছে, যে অফিস থেকে। স্যার আমাদের আগের যে ব্যাচটা ছিল ওনাদের কি অ্যাসেসমেন্ট হয়েছে? আগে ব্যাচটায় তো আমি ছিলাম না, এখন যে কতজনের অ্যাসেসমেন্ট হয়েছে এটা আমি বলতে পারি না আসলে। ওরা অ্যাসেসমেন্ট 25তম একটা হয়েছে, ব্যাচ অ্যাসেসমেন্ট ছিল। হচ্ছে একটা আপনার লাস্ট 18 তারিখে ছিল। হ্যাঁ, 18 তারিখে, গত মাসের হচ্ছে 18 তারিখে ছিল, ওইটাই লাস্ট ছিল। এরপরে তো ঝামেলার কারণে সব ধরনের অ্যাসেসমেন্ট সব বন্ধই হয়ে গেল। ওই 18 তারিখে হচ্ছে এনএসডিএ থেকে একদম প্রজ্ঞাপন আসছে, আমরা অ্যাসেসর তো, আমার অ্যাসেসমেন্ট ছিল ওটা ক্যান্সেল হয়ে গেছে, তো এরপরে এখন ওটা জানি না। আর আমি আপডেট দিতে পারবো আপনাদের, আমারও তো অ্যাসেসমেন্ট আসবে না, তখন আপডেট দিতে পারবো যে অ্যাসেসমেন্ট শুরু হলো কি হলো না। ওটা যখন হবে আমি বলে দিব, সমস্যা নেই। আর স্যার হচ্ছে যে আমার আর কি হোয়াটসঅ্যাপে মানে পিডিএফ ফাইল গুলা পাচ্ছেন আর কি, এখানে কি সবকিছু মানে অ্যাসেসর পার্ট এবং টেনের সব কি এখানেই থাকবে আপনি সম্ভবত বইগুলো? জয়েন করেছেন পরে, এর জন্য পিডিএফ গুলো দেখেন নাই নাকি? আচ্ছা, আপনি আমাকে ও টেলিগ্রাম আমার আছে, টেলিগ্রামে হচ্ছে ও আপনি হোয়াটসঅ্যাপে আপনার আমাকে একটা পার্সোনালি মেসেজ দিয়েন, আমি টেলিগ্রামে আপনাকে দিয়ে দিব। স্যার আমরা অনেকেই প্রথমে জয়েন করিনি স্যার, আমরা আগের ডকুমেন্ট গুলো বা পিডিএফ গুলো কেউই কিন্তু দেখতে পাচ্ছি না যে কি দিয়েছিলেন। যে যে আর কি হ্যাঁ, আমি তো বুকগুলো আমাদের পিডিএফ, প্রয়োজন এই বইগুলো হচ্ছে যে মোটামুটি মানে অনেকেরই কাছেই নাই আর কি, হঠাৎ করে তো হচ্ছে যে ক্লাস শুরু হয়ে গেল, অত বুঝতেছি না কোন বই কিভাবে পরে একটা এটা হিজিবিজি আমি তো হয়ে দেখতেছি যাবে। এখানে, এই যে আপনাদের গ্রুপে হচ্ছে নাম্বার, পিডিএফ গুলো দেওয়ার পরে নতুন কেউ অ্যাড হননি তো, তো আপনারা সবাই গ্রুপটা একটু দেখলে ওগুলো সব দেখার কথা। তারপরেও যদি কারোর কোনো প্রবলেম হয় আপনি হচ্ছে গ্রুপে যাবেন, আমার হচ্ছে নাম্বার দেয়া আছে, হ্যাঁ, ওই ওখানে হচ্ছে মেসেজ দিবেন, তাহলে হচ্ছে আমি করতে পারবো, ঠিক আছে। আচ্ছা আমি স্যার, আপনাদেরকে হচ্ছে এই ধন্যবাদ। ডকুমেন্টস সব আবার দিয়ে দিব, সমস্যা নেই। হ্যাঁ, আপনার ঠিক কি আছে। স্যার রাজধানী ক্লাস শেষ নাকি স্যার? ক্লাস আমাদের, হ্যাঁ, এমনিতেই ক্লাস শেষ আছে, আমি রেকর্ডিংটা অফ করে দিই।